হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আজকে 21 তারিখের যে শিফটগুলো আছে সেই শিফটের যে প্রশ্নগুলো আমি পেয়েছি, অনেক প্রশ্ন আছে। ইনফ্যাক্ট আমার যতদূর আন্দাজ হচ্ছে এখানে তোমাদের 45-এর ওপরে কোশ্চেন্স আছে, ঠিক আছে? তো ফার্স্ট শিফটে কোশ্চেন্স বেশি আছে। আমি আরেকটা ভিডিও এই শিফটগুলোর ওপর করব, যেখানে তোমরা দেখবে এই শিফটের বাদ বাকি যে শিফটগুলো আছে মানে আজকের দিনে, তার উপর বেস করে তোমাদের প্রশ্ন দেবো। অনেক বেঙ্গলি চ্যানেল আছে যারা কী করছে, যে 20টা বা 30টা বা 40টা কোশ্চেন্স করাচ্ছে এবং বলে দিচ্ছে যে অল টোটাল, বাট ওটা অল টোটাল নয়, ওটা বেসিক্যালি ফার্স্ট শিফটের কোশ্চেন্সই অল টোটাল বলে তারা চালিয়ে দিচ্ছে। এরকমও অনেক বেঙ্গলি চ্যানেল আছে, ঠিক আছে? তো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে অথেন্টিক চ্যানেলগুলোকে ফলো করো। আমি চেষ্টা করছি তোমাদের টোটাল শিফটগুলোকে দেওয়ার। এবার অনেকে আমাকে কী করে, অনেক হিন্দি চ্যানেল থেকে স্ক্রিনশট দেয়। এবার যখন আমাকে স্টুডেন্টরা মানে করে কী বলে, আমাকে ফোন করে জানায় যে স্যার এই কোশ্চেন্স পড়েছিল, এই অ্যান্সারটা কি ঠিক আছে এই আছে, তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে স্ক্রিনশটগুলো দেওয়া হয়েছে, সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে কি না আদৌ। তারা যদি কনফার্ম করে সেগুলোকে আমি এখানে তুলি, ঠিক আছে? ব্যাস, এই হচ্ছে টোটাল প্রসেস। তো এখানে তোমাকে কী বলছে দেখো, 1 মিনিট। ইয়েস, প্রথম প্রশ্ন বলছে যে যদি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় তবে তাদের মহাকর্ষীয় বলের উপর কী প্রভাব পড়বে। তো আমরা জানি যে ফোর্সের যে ফর্মুলা হয় সেটা আমরা কি জানি, এম ইন্টু এ, ঠিক আছে? ফোর্সের ফর্মুলা কী হয়, মাস ইন্টু তোমাদের ত্বরণ, ঠিক আছে? এবার এখানে মহাকর্ষীয় বলের কথা বলে দেখো, মহাকর্ষীয় বলের ক্ষেত্রে আমরা জানি যে মহাকর্ষীয় বল তোমাদের সমান্তরাল হয়, অর্থাৎ সমান্তরালভাবে বলতে পারো, বা বলতে পারো যে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, যেটাকে বাংলায় বলা হয় সমানুপাতিক হয়। কার সাথে? ভরের সাথে। দুটো যে বস্তু আছে তাদের যে ভর, একটা বড় বস্তু একটা ছোট বস্তু ধরে নাও, বা দুটো আলাদা বস্তু, তাদের যে ভর, তাদের গুণফলের সাথে, ভরের যে গুণফল সেই গুণফলের সাথে কী হয়, তারা সমানুপাতিক হয়, ঠিক আছে? ভরের যে গুণফল তার সাথে কী হয়, সমানুপাতিক হয়। এবং একটা জিনিস মাথায় রাখবে যে যে ডিস্ট্যান্স হয় সেই ডিস্ট্যান্সের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। এই ডিস্ট্যান্সকে অনেক সময় ডি না বলে আরও ধরা হয়। কি বললাম, ডিসটেন্স কানেকশন ডি না বলে আরও ধরা হয়, সেটা শুধুমাত্র পৃথিবীর যে বল তার ক্ষেত্রে। কেন? কারণ পৃথিবীর যে মাস, তার যে পুরো যে গোল হয় তার সঙ্গে যে রেডিয়াস কাজ করে, এই যে রেডিয়াস, এই রেডিয়াসটাই এক্ষেত্রে বস্তু আর পৃথিবীর মধ্যে দূরত্ব দাঁড়ায়। তখন এখানে ডি এর জায়গায় আমরা আর পুট করে কাজ করি, ঠিক আছে? যাই হোক, এখানে আমাদের দুটো বস্তুর মধ্যে বলেছে, সেটা আমি তোমাদের বলে দিই। তো এখানে বলেছে যে দূরত্ব যদি অর্ধেক হয়, দেখো ডিস্ট্যান্স যদি অর্ধেক হয় তাহলে ফোর্স তোমাদের 4 গুণ হয়ে যায়, ঠিক আছে? কারেক্ট আনসার তোমাদের কী হবে, ফোর্স তোমাদের 4 গুণ হবে, এটা কারেক্ট আনসার হবে। কেন হবে? দেখো, ডি আগে ছিল তোমাদের 1 ইউনিট, এখন হয়ে গেছে কত, 2 ইউনিট, ঠিক আছে? ডি আগে ছিল 1 ইউনিট, এখন হয়ে গেছে কত, 2 ইউনিট। ফোর্সের মান কী হবে, এটার স্কোয়ার এবং এটার স্কোয়ার ফরম্যাটে উল্টে যাবে। এর স্কোয়ার কত, 4, তো এটা এখানে এসে বসবে। এর স্কোয়ার কত, 1, তো এখানে এসে বসবে। মানে ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। ডিস্ট্যান্স কী ছিল, ডিস্ট্যান্স তোমাদের কি বলেছে, যদি দূরত্ব অর্ধেক, আচ্ছা অর্ধেক বলেছে, সরি, তো আমি তো দ্বিগুণ করে দিয়েছি, তো অর্ধেক করে দাও, এই এই হবে। তার মানে কি হবে, তখন তখন কি হবে, এটা ছিল 1, এটা হয়ে গেছে 1/2। ভালো করে বুঝবে, ডিস্ট্যান্সের রেশিও কী এসছে, 1 ছিল 1/2 হয়ে গেছে। তো অ্যাকচুয়াল রেশিও কী হবে, 2:1 হয়ে যাবে, তাই না? আমরা নর্মাল রেশিও, ফ্র্যাকশানে তো রেশিও হয় না, তো তখন আমরা কী করি, এটাকে 2/1 করে দিই, ঠিক আছে? 2:1 করে দিই, তাহলে ফোর্সের রেশিও কী হবে, এর যে স্কোয়ার সেটা এদিকে বসবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক তো 4, আর এর যে স্কোয়ার সেটা এখানে বসবে, মানে 1। তো 1:4 হয়ে যাবে, মানে আগে যদি 1 ইউনিট থাকে এখন হয়ে যাবে 4, তার মানে 4 গুণ হয়ে যাবে। সেই জন্য আমি এখানে বলেছি তোমাদের 4 গুণ হবে। বুঝতে পারছি? অ্যান্সার এখানে কী হবে, তোমাদের 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে? চল নেক্সট, পরেরটা। পরের প্রশ্ন ভীষণই কনসেপচুয়াল প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং সাউন্ড উইল হ্যাভ দ্য ম্যাক্সিমাম পিচ। দেখো, পিচের বাংলা হচ্ছে তোমাদের তীক্ষ্ণতা, ঠিক আছে? পিচের বাংলা কি, তীক্ষ্ণতা। আর মনে রাখবে পিচ কিন্তু যে কম্পাঙ্ক আছে তার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক থাকে, মানে যার কম্পাঙ্ক বেশি, যে শব্দের কম্পাঙ্ক বেশি তার তীক্ষ্ণতাও কিন্তু তোমাদের কী হয়, বেশি হয়, ঠিক আছে? তো যার কম্পাঙ্ক, কার কম্পাঙ্ক বেশি, কিন্তু দেখো এর কম্পাঙ্ক বেশি, কারণ দেখো 14445 হার্টস, হার্টস হচ্ছে কম্পাঙ্কের একক, তাহলে এর কম্পাঙ্ক বেশি, তার মানে এর পিচও তোমাদের বেশি হবে, মানে তীক্ষ্ণতা তোমাদের বেশি হবে। তীক্ষ্ণতা কাকে বলা হয়, বিভিন্ন কম্পাঙ্কের শব্দ আমাদের মস্তিষ্কে গিয়ে কেমন টাইপের অনুভূতি প্রদান করে সেটাকে আমরা বলি তীক্ষ্ণতা বা স্পিচ, ঠিক আছে? তো কারেক্ট আনসার কী হবে আমাদের, বার্ড সাউন্ড। চলো পরের প্রশ্ন, মাইক্রোস্কোপে পেঁয়াজের খোসার একটা ছোট্ট অংশ দেখলে আমরা কি দেখতে পাবো। সিমিলার সেল থ্রু আউট দ্য পিল, একই ধরনের খোসার আমরা
একটা স্তর দেখতে পাবো, ঠিক আছে, বা সেলের একটা স্তর দেখতে পাবো। দেখা যাক কেমন দেখতে হয়, একটু দেখাই তোমাদের। দেখো এক্স্যাক্টলি এইরকম দেখতে লাগে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াস। এখানে তোমাদের ভ্যাকুল দেখা যায়, ঠিক আছে, আর এই যে মোটা মোটা অংশগুলো দেখছি এগুলো হচ্ছে তোমাদের কোষ, তোমাদের প্রাচীর, ঠিক আছে। তার ভেতরে দেখো একটা হালকা গাঢ় রঙের অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোষ পর্দা। এই তিনটি জিনিস দেখা যায়। তো এখানে নিউক্লিয়াস দেখা যায়, এটা তো ঠিক নয়। আর দেখতে পাচ্ছ ভ্যাকুল এবং সেল ওয়াল দেখা যাচ্ছে, তো এরা কিন্তু ডেফিনেটলি মৃত কোষ তো নয় এক্স্যাক্টলি। নেক্সট হচ্ছে বিভিন্ন স্তরে সজীব থাকে তা নয়, দেখতে পাচ্ছ ডিফারেন্সিয়ান না, তোমরা দেখতে পাচ্ছ একই লেয়ারে কিন্তু তোমরা কোষগুলোকে দেখতে পাবে। তো সিমিলার লেয়ার থ্রু আউট দ্য পিল, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো, এনসিইআরটির এই যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি সেলের যে মক টেস্ট ছিল তাতে আমি তোমাদের পেডের মক টেস্টে এই কোশ্চেন্স দিয়েছিলাম, তবে সেখানে স্যাফ্রনিন রঞ্জকের ওপর বেস করে কোশ্চেন্সটা দিয়েছিলাম, কিন্তু কোশ্চেন্সটা অন্য টাইপের এসছে একটুখানি। বলেছে পেঁয়াজ খণ্ডের একটা ছোট্ট টুকরো যদি আমরা কেটে নিই তাহলে আমরা কি দেখতে পাবো। এবার একে তুমি স্যাফ্রনিন যে রঞ্জক আছে সেই রঞ্জক দিয়ে তুমি যদি রাঙাইতে করো, তুমি দেখতে পাবে এরকম কোষ দেখতে পাবে, দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে। এটাই আমি ওখানে বাস্তব চিত্রটা রেখেছিলাম, এটা তো তোমাদের এঁকে দেওয়া চিত্র। তো নিউক্লিয়াস দেখতে পাবে, বড় ভ্যাকুয়াল দেখতে পাবে, যেটা এখানে উল্লেখ নেই বাট দেখতে পাবে, ঠিক আছে। তো দেখবে এখানে তোমাদের লেখা রয়েছে যে, এই দেখো এখানে লেখা রয়েছে যে এই যে লেখা রয়েছে যে সব ধরনের কন্দের ত্বকের পাতলা অংশে দেখতে পাওয়া গঠনগুলো একই রকমের হয়, অর্থাৎ কোষগুলো একই রকমের হয়। অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান এই ক্ষুদ্র গঠনগুলোই পেঁয়াজ কন্দের মৌলিক গঠনগত একক। দেখো পেঁয়াজ কন্দের আকার আলাদা আলাদা হতে পারে, কিন্তু তাদের কোষগুলোর যে প্যাটার্ন সেটা সেমই হয় এবং সেগুলো রেক্ট্যাঙ্গুলার হয়, ঠিক আছে। কোষগুলো কেমন হয়? রেক্ট্যাঙ্গুলার হয়। ওকে, চলো নেক্সট পার্টটা। ওটা তোমাদের দেওয়া হয়েছে সেল অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিটস অফ লাইফ, ঠিক আছে। সেল, ফান্ডামেন্টাল ইউনিটস অফ লাইফ, এই যে চ্যাপ্টার আছে তোমাদের ক্লাস 9-এর কোষ জীবনের গঠনগত একক, ওখান থেকে তোমাদের দেওয়া হয়েছে। চলো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্মুলা টু ক্যালকুলেট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে ফর্মুলা সেটা আমরা সবাই জানি যে সাইন আর বাই সাইন আই হয়, নাকি সাইন আই বাই সাইন আর হয়, কোনটা হয় তোমরা বলো। দেখো এখানে দুটো অপশানই আছে, সাইন আর বাই সাইন আর, দেখো সাইন আর বাই সাইন আই দেখতে পাচ্ছ, তারপর রয়েছে সাইন আই বাই সাইন আর। তোমরা বলেছো এখানে আবার অবলিক দেওয়া রয়েছে, এখানে বেসিক্যালি এখানে তোমাদের ইংলিশ বাংলা দুটো ফর্ম্যাটে রাখতে গিয়ে এভাবেই তোমাদের কোশ্চেন্সটা দেওয়া হয়েছে। এটা একটা অ্যান্সার, ঠিক আছে, আর তার বাংলা হচ্ছে এ পাশে রয়েছে, এটা আর একটা পার্ট, এখানে একটা অ্যান্সার আর তার বাংলাটা এখানে রয়েছে। তোমরা বলে এর তোর বাংলা হয় না, এটাকে সেমভাবেই তোমাদের দেওয়া হয়েছে, তো দুবার এসে গেছে, ঠিক আছে। এটা একটা পার্ট, তার বাংলা ভার্সানটা এখানে, মানে যে কোনো কোশ্চেন্সে আমরা ইংলিশ বাংলা এভাবেই রাখা হয়। তো অপশানেরও এক্স্যাক্টলি বাই ডিফল্ট তাই চলে আসে, ঠিক আছে। এইটা একটা পার্ট, বোঝাতে পারলাম আমি। অপশানগুলোকে তুমি এভাবে জোড়া দেখবে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? নিজের অ্যান্সার দাও, কোনটা হবে? তো অ্যান্সার কী হবে আমাদের? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, বি অপশান, সাইন আই বাই সাইন আর হয়। সাইন আর বাই সাইন আই নয়, কিন্তু সাইন আর বাই সাইন আই কিন্তু নয়, সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। এটা মনে রাখবে, স্টুডেন্ট অনেক সময় গোলায়, ঠিক আছে। এটাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয় এবং এটাকে স্নেলের ল দিয়ে পাওয়া যায়, স্নেলস ল, অর্থাৎ তোমাদের ল অফ রিফ্র্যাকশানের যে আইন আছে তা, অর্থাৎ ল আছে, তার যে ফার্স্ট ল সেটা তোমাদের কি বলে? সেটা তোমাদের বলে যে এই যে তোমাদের দেখো এইটা হচ্ছে তোমাদের ধরো একটা কাঁচ, আর কোনো রশ্মি তোমাদের কাঁচে এসে পড়ছে, তাহলে এই যে রশ্মি কাঁচে এসে পড়লো অর্থাৎ এই যে তল তৈরি হলো, এই তলের ওপরেই কিন্তু তোমাদের আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি এবং অবিলম্ব অবস্থান করে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট যে নিয়ম সেটা দেয়। দ্বিতীয় নিয়মই আমাদের দেয় সাইন আই বাই সাইন আর, এই যে দ্বিতীয় নিয়ম এটাই আমাদের দেয় সাইন আই বাই সাইন আর, বোঝাতে পারলাম? দ্বিতীয় নিয়ম আমাদের এটা দেয়। তো এইটা একটু মনে রাখবে এবং এই দ্বিতীয় নিয়মকে বলা হয় স্নেলস ল, ঠিক আছে, স্নেলের ল। কারণ উনি 1629-এ 1721 সালে স্নেল এই আইনটা তৈরি করেছেন বা এই লটা দিয়েছিলেন, ঠিক আছে, বা একে সূত্র বলা হয়, বেসিক্যালি আইন তো নয়, সূত্র। তো স্নেলস ল এই জন্য একে বলা হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, এটা ইজি প্রশ্ন, বলছে কোষের কোন অংশ প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী হয়? কারেক্ট অ্যান্সার আমাদের রাইবোজোম হয়। আর রাইবোজোম নর্মালি আমরা জানি রাফ ইআর, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু দেখা যায়, ঠিক আছে, অর্থাৎ
অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু রাইবোজোমকে নর্মালি আটকে থাকতে দেখা যায়। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমাদের এটাই হবে। চলো নেক্সট পরেরটা মনে রাখবে, মাইটোকন্ড্রিয়াও কিন্তু প্রোটিন সংশ্লেষ করতে পারে, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু নিজস্ব রাইবোজোম এবং নিজস্ব ডিএনএ থাকে। ঠিক আছে, কিন্তু মাইটোকন্ড্রিয়া এখানে অ্যান্সার হবে না। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে রাইবোজোম, আর সেই ব্যাটাই করে হচ্ছে তোমাদের কি প্রোটিন সংশ্লেষ। ঠিক আছে, তো বেসিক্যালি প্রোটিন সংশ্লেষ মাইটোকন্ড্রিয়া করে না, রাইবোজোমই করে। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমাদের রাইবোজোমই হবে। চলো পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ কার্টিলেজ ইজ প্রেজেন্ট ইন দ্য এক্সটার্নাল ইয়ার? এক্সটার্নাল ইয়ার মানে হচ্ছে বাহ্যিক কর্ণ, বাইরের কর্ণ। ঠিক আছে, বাহ্যিক কান, বাহ্যিক কান, তোমার যে কানের লতি দেখো, সেই লতির কথা এখানে বলেছে, তাতে কোন ধরনের কার্টিলেজ পাওয়া যায়? দারুণ প্রশ্ন। এনসিইআরটি যদি কার্টিলেজে পাঠ করলো, সেই পার্টে এক্স্যাক্টলি নেই। ঠিক আছে, সেই পার্টে এক্স্যাক্টলি ওটা নেই। অ্যান্সার আমাদের কী হবে তোমাদের? কোথায় গেল? ইলাস্টিক কার্টিলেজ উইল বি দ্য কারেক্ট আনসার। দেখো 3 টাইপের কার্টিলেজ পাওয়া যায়, ইলাস্টিক কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ এবং ফাইব্রোস কার্টিলেজ। ঠিক আছে, তো 3 টাইপের কার্টিলেজ কোথায় কোথায় পাওয়া যায় চলো তার উপর বেস করে ছোট্ট একটা প্যারা তোমাদের দিয়েছি, একটু দেখে নাও, কালকে অন্য প্রশ্ন আসতে পারে এর উপর বেস করে। চলো দেখো 3 ধরনের তরুণাস্থি আছে, একটা হচ্ছে হায়ালিন, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে, একটা মিনিট, হ্যাঁ 3 ধরনের কার্টিলেজ রয়েছে। দেখো হায়ালিন কার্টিলেজ সবচেয়ে সাধারণ কার্টিলেজ, যেটা জয়েন্ট নাক, দেখো নাকে কিন্তু আমরা হায়ালিন কার্টিলেজ দেখতে পাই। ঠিক আছে, এছাড়া হচ্ছে যা মসৃণ পৃষ্ঠ প্রদান করে। ঠিক আছে, এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। নেক্সট হচ্ছে তোমাদের ফাইব্রো কার্টিলেজ, যাকে ফাইবার বেশি থাকে, এই ধরনের কার্টিলেজে ফাইবার বেশি থাকে। ঠিক আছে, কোলাজেন ফাইবার বেশি পাওয়া যায় ফাইব্রো কার্টিলেজে। সবথেকে শক্ত কার্টিলেজ এটা ইনভার্টিবল ডিস্ক। ইনভার্টিবল ডিস্ক কাকে বলা হয়? তোমাদের যে শিরদাঁড়া থাকে, সেই শিরদাঁড়া দুটোর মাঝখানে এরকম কুশনের মতো ইনভার্টিবল ডিশ অবস্থান করে। এই যে মাঝখানে দেখতে পাচ্ছি, এই যে এঁকেছি, এটা হচ্ছে তোমাদের ইনভার্টিবল ডিশ, দুটো আছে, তার মাঝখানে একটা কুশনিং দেয়। ঠিক আছে, কুশনিং মানে কি স্পঞ্জের মতো কাজ করে, যাতে তুমি যদি তখন কোনো ওয়েট তোলো, তখন যে পুরো প্রেশারটা আসে সেটাকে অনেকটা আকুপাঞ্চারের মতো কে গ্রহণ করে? এই ডিস্কগুলো গ্রহণ করে। এই জন্য একে বলা হয় ফাইব্রো কার্টিলেজ। ঠিক আছে, এই দুটোতে দেখা যায় ইনভার্টিবল ডিস্ক এবং মেনিস্কিতে দেখা যায়। আর সংকোচন প্রতিরোধী, এরা হয় সংকোচন প্রতিরোধী, মানে এরা সংকোচন প্রসারণ যখন হয় তখন তাকে স্পঞ্জের মতো কাজ করে, প্রেশারটা নিতে পারে বেশি। ঠিক আছে, এছাড়া তোমাদের ইলাস্টিক কার্টিলেজ, সেটা কোথায় থাকে? এরা অনেক বেশি নমনীয় হয় কান এবং এপিগ্লটিসে কিন্তু। ঠিক আছে, এই দুটো স্থানে কিন্তু তোমাদের কী হয়? এই ইলাস্টিক কার্টিলেজ দেখা যায়। তো এই তিনটেই মুখস্থ রাখার দরকার, নিচেরগুলো অতটা ইম্পর্টেন্ট না। বললাম যেটা কোলাজেন এবং ইলাস্টিন, এই 2 প্রকারের ফাইবার, তারা কতটা রয়েছে কোন কার্টিলেজে, তার উপর বেস করে 3 টাইপের কার্টিলেজ হয়। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন বলেছে তোমাদের, সমবেগে ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে বেগ ও সময়ের গ্রাফের তোমাদের প্রকৃতি কেমন? বলেছে সমবেগে ত্বরণযুক্ত। ঠিক আছে, সমবেগে ত্বরণযুক্ত মানে কি? অ্যাকচুয়ালি এ বডি মুভস ইন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। দেখো এই বাংলা পড়বে না, বাংলা পড়লে গণ্ডগোল হবে। এখানে বলেছে সমত্বরণযুক্ত, বেসিক্যালি সমবেগ নেই, কিন্তু ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলেছে, অর্থাৎ ত্বরণটা সম আছে, বেগ সম নয়। ঠিক আছে, এরকম বাংলা পড়লে উল্টোপাল্টা আসবে। ঠিক আছে, সমত্বরণে গতিশীল কোনো গাড়ির কথা বলেছে, এটা সমত্বরণে গতিশীল হবে। ঠিক আছে, তো কোনো গাড়ি যদি সমত্বরণে গতিশীল হয় তখন তার বেগ ও সময়ের গ্রাফ এরকম হয়। বেগ যদি এদিকে হয়, ঠিক আছে, সময় যদি এদিকে যায়, দেখবে প্রথমে এই ছিল, তারপরে এই হবে, তারপরে এই হবে, অর্থাৎ কি আস্তে আস্তে কী হবে? এটা বাড়তে থাকবে। ঠিক আছে, তো অ্যান্সার কী হবে তোমাদের? ভার্টিক্যাল স্ট্রেট লাইন না, এই যে স্ট্রেট লাইন ইনক্লাইন টু টাইম অ্যাক্সিস, এইটা তোমাদের কারেক্ট আনসার আছে, সময় অক্ষের সঙ্গে তির্যক সরলরেখা। ঠিক আছে, 1 মিনিট, তো এইটা আমাদের কারেক্ট আনসার হবে। প্যারালাল টু টাইম অ্যাক্সিস নয়, প্যারালাল টু টাইম অ্যাক্সিস কখন দেখা যায়? দেখো প্যারালাল টু টাইম অ্যাক্সিস গ্রাফ কেমন হয়, একটু পাশে দেখাই, 1 মিনিট, হ্যাঁ প্যারালাল টু টাইম অ্যাক্সিস গ্রাফ কেমন হয়? এরকম হয়, এইটা হচ্ছে প্যারালাল টু টাইম, দেখতে পাচ্ছি এইটা হচ্ছে, এই যে রেখাটা মাঝখানে আছে এটা হচ্ছে ত্বরণের রেখা। ঠিক আছে, এবং এক্ষেত্রে প্যারালাল টু টাইম, দেখো ওপরে এইটা ভি রয়েছে, এটা তোমাদের টি, পয়েন্ট টু বি নোটেড। এই যে টিকটা মেরেছে এটা হচ্ছে ভি এর টিক, আর এদিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে টি এর টিক, এখানেও তাই, এটা হচ্ছে ভি এর টিক, এটা টি এর টিক। ঠিক আছে, এই ক্ষেত্রে কী হয়? বেগ একই থাকে। এখানে যদি 20 কিলোমিটার বেগে চলছিল তখনও, এখনও তাই চলছে, তারপরেও তাই চলবে, তারপরেও তাই চলবে, অর্থাৎ রেখাটা একই বিন্দু দিয়ে যাবে এবং এই বিন্দুগুলোকে যোগ করলে একটা সোজা স্ট্রেট লাইন পাওয়া যায়, যেটা এই যে টাইমের যে অ্যাক্সিস তার সঙ্গে প্যারালালে থাকে। এটা দিয়ে আগেরবার প্রশ্ন পড়েছে, এবং আমি তোমাদের গতিতে যে মেন তোমাদের চ্যাপ্টার করেছি
প্লাস তোমাদের এই দুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম গতি এবং অনুপরমাণুর উপর বেস করে, সেখান থেকেও প্রচুর এই প্রশ্নটা করিয়েছিলাম আমি, সেখান থেকে পড়ে দিকে মানে গেছে। ঠিক আছে, তো এইটা আমাদের কারেক্ট আনসার কখন হবে, এই জিনিসটা কখন ঘটে, যখন বেগ সমান সমবেগে চলছে। সমবেগে যখন কিছু চলে তখন তার ত্বরণ শূন্য হয়, তখন তার ত্বরণ কী হয়, শূন্য হয়, কারণ বেগ বৃদ্ধি হচ্ছে না, তো ত্বরণ কী করে আসবে, বৃদ্ধি বা হ্রাস উভয় ক্ষেত্রেই ত্বরণ হয়, বৃদ্ধি হলে পজিটিভ ত্বরণ আর কমলে নেগেটিভ ত্বরণ। ঠিক আছে, যাকে আমরা মন্দন বলি, রিটার্ডেশন। ঠিক আছে, তো সমবেগে যদি চলে তখন এইটা আমাদের গ্রাফ হয়, আর যখন সেটা কী হবে, ত্বরণ যখন কী হবে ঊর্ধ্বমুখী, দেখো এর সঙ্গে ইনক্লাইন্ড আছে, ইনক্লাইন্ড মানে এখানে একটা থিটা কোণ তৈরি করবে। ঠিক আছে, এখানে কি তৈরি করবে, একটা থিটা কোণ তৈরি করবে, কার সাথে, টি অক্ষের সাথে কোণ তৈরি করবে, সেটাই বলেছে দেখো স্ট্রেট লাইন ইনক্লাইন টু দ্য টাইম অ্যাক্সিস। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। বক্ররেখা কাকে বলা হয়, যখন এরকম হবে, এটাকে আমরা বলি বক্ররেখা। ঠিক আছে, আর ভার্টিক্যালি স্ট্রেট লাইন কখন হয়, যখন সোজা উঠবে তখন তাকে বলা হয় ভার্টিক্যালি স্ট্রেট লাইন, এটাকে বলা হয় ভার্টিক্যালি স্ট্রেট লাইন, এই যে এটাকে বলা হয় ভার্টিক্যালি স্ট্রেট লাইন। ঠিক আছে, ভার্টিক্যাল মানে হচ্ছে আপ ডাউনে ভার্টিক্যাল, আপ ডাউনকে ভার্টিক্যাল বলি। ঠিক আছে, এটা তো নয়, এটাও নয়, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বলতে পারলাম আমি? তো অ্যান্সার আমাদের কী হবে, স্ট্রেট লাইন ইনক্লাইন টু দ্য টাইম অ্যাক্সিস। চলো পরের প্রশ্ন, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রধানত কোন পদার্থের সংশ্লেষণে জড়িত? দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত লিপিডের সঙ্গে জড়িত, লিপিড সংশ্লেষ হয়। একটু আগে তোমাদের বলেছি যে রাফ ইয়ার অর্থাৎ অমসৃণ দুটো ধরনের হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই টাইপের হয়, একটা হচ্ছে অমসৃণ, একটা হচ্ছে মসৃণ। ঠিক আছে, অমসৃণ দিয়ে তোমাদের হয় হচ্ছে একটু আগে বলেছি প্রোটিন। ঠিক আছে, কারণ এর গায়ে কী থাকে, রাইবোজোম থাকে, এই রাইবোজোম থাকার কারণে এটা কী তৈরি করে, প্রোটিন সংশ্লেষ বেশি করে। আর মসৃণে কী থাকে, মসৃণ তোমাদের প্রোটিন রাইবোজোম থাকে না, এটা বেসিক্যালি লিপিড সংশ্লেষ করে। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমাদের লিপিডই হবে। চলো পরের প্রশ্ন, কোনো বস্তুকে তুলতে কাজের পরিমাণ 10,000 জুল, ভর যদি 10 কেজি, জি যদি এত হয়, তাহলে উচ্চতা কত? দেখো আমরা জানি যে এনার্জি যখন চেঞ্জ হচ্ছে, ভালো করে বুঝবে, এনার্জি যখন চেঞ্জ হচ্ছে সেটা কি আমরা বলি কিন্তু কাজ। এনার্জি এখানে এক আছে, এখানে এনার্জি আর এক আছে, তাহলে এনার্জি পরিবর্তন হলো, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি জুল বা কাজ। তাহলে এখানে আমরা কোনটা দিয়ে করব, আমরা পি দিয়ে কাজ করব। কী দিয়ে কাজ করবো আমরা, পি দিয়ে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি দিয়ে কাজ করবো, কারণ আমাদের ভর দেওয়া রয়েছে, জি দেওয়া রয়েছে, উচ্চতা বার করতে বলেছে। ঠিক আছে, তো এটা আমাদের কী হবে, দেখো 10 কেজি ছিল ভর, ঠিক আছে, জি আমাদের 10, হাইট আমাদের বাস করতে বলেছে, এটা ইকুয়ালটি আমাদের 10,000 এত জুল হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এইটা কাটছে, এটা হচ্ছে অ্যান্সার আমাদের 100 মিটার হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কী হবে আমাদের, 100 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এম ইন্টু জি ইন্টু এইচ, এটাই আমাদের অ্যান্সার হবে। তোমরা বলছো এটাই কি অ্যাকচুয়াল অ্যান্সার, অ্যাকচুয়াল অ্যান্সার এটা নয়। কী হয় বেসিক্যালি, এটা তো পরবর্তীকালে পি, ঠিক আছে, কিন্তু প্রথমে পি কী ছিল, 0 ছিল, তার মানে এক্স মাইনাস 0 ইকুয়াল টু যদি ওয়াই হয়, তো এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারি আমরা, ইয়েস আমরা পারি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু তো 0ই হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারছি আমি, সেরকমই এইটা যদি এক্স ধরে নাও, আর প্রাথমিক অবস্থায় পি কী থাকে, একটা বস্তুকে যদি একটা মাটির ওপর বসিয়ে রাখো তাহলে পি তো 0ই হবে, কারণ তার তো কোনো হাইট নেই মানে 0 গুণ হচ্ছে, সো টোটাল ভ্যালুটাকে 0 করে দেয়। তো এইটা তোমাদের পরবর্তীকালের পি, আর এটা -0 ইকুয়াল টু এইটা, মানে এইটা, তো এক্স ইকুয়াল টু ওয়াই, তো মানে এইটা ইকুয়াল টু এটা লেখা যায়। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, 100 মিটার উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো উদ্ভিদ কোন ধরনের চলন মাধ্যাকর্ষণের কারণে ঘটে? দেখো অ্যান্সার হবে তোমাদের জিওট্রপিজম, পজিটিভ জিওট্রপিজম হয়। বোঝাতে পারলাম? থিগমোট্রপিজম কি, সেটা হচ্ছে স্পর্শ দ্বারা যখন কোনো চলন হয়। ঠিক আছে, হাইড্রো কি, জলের দ্বারা যখন কোনো চলন হয়। ফোটো কি, আলোর দ্বারা যখন কোনো চলন হয়। ঠিক আছে, চলো পরেরটা বলছে যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে আমরা অবতল দর্পণকে ব্যবহার করি না? ঠিক আছে, ইন টর্চ অ্যান্ড হেডলাইটস। দেখো টর্চ এবং হেডলাইটসে আমরা অবতল দর্পণকে ব্যবহার করি, কেন? কারণ টর্চ এবং হেডলাইটে কী হয়, যে ডুমটাকে বসানো হয় সেটাকে ফোকাসেই বসানো হয়। ঠিক, সেটাকে কোথায় বসানো হয়, ফোকাসেই বসানো হয়, এবং যার ফলে লাইটটা তোমাদের বেরোতে পারে এবং সেটা অনেক দূর অবধি যায়, একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ বেরোয়। যখন তুমি ডুমকে ফোকাসে রাখবে তখন এই যে রশ্মিগুচ্ছ হয় এটা তোমাদের সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়। ঠিক আছে, সো এটা তো আমাদের অ্যান্সার নয়, কারণ এখানে করা হয় অ্যাজ এ সেভিং মিরর, ডেফিনেটলি সেভিং মিরর হিসাবেও কিন্তু আমরা কনকেভ মিররকে ব্যবহার করি। কারণ কি, সেভিং মিররে
তুমি যদি এমন একটা জায়গায় তুমি যদি তোমার মুখমণ্ডলকে রাখো এবং তারপর দাড়ি কাটতে আরম্ভ করো, ঠিক আছে, এই যে দাড়িওয়ালা মানুষ, ঠিক আছে, দাড়ি কাটছে, তো মুখমণ্ডলে তুমি এমন একটা জায়গায় রাখলে শেভিং মিররকে, যেখানে তুমি মুখটাকে কেমন দেখবে, বড় দেখবে এবং সোজা দেখবে। কোথায় হয় সেটা? পোল আর ফোকাসের মাঝখানে। অর্থাৎ এই যে মিরর, এর পোল আর ফোকাসের মাঝখানে তুমি যদি কোনো তোমার মুখটাকে রাখো, তাহলে যেটা ঘটবে, তোমার মুখের একটা বড় আর সোজা প্রতিবিম্ব দেবে, ফলে তোমার দাড়ি কাটতে সুবিধা হবে, কারণ তোমার মুখটা বড় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু কনকেভ মিররই ব্যবহার করা হয়। ইন সাইড ভিউ মিররস অফ ভেহিকেল, দেখো সাইড ভিউ মিররস অফ ভেহিকেলে আমরা কিন্তু কনভেক্স মিরর ব্যবহার করি। কনভেক্স অর্থাৎ উত্তল দর্পণ ব্যবহার করি। তোমরা বললে কেন ব্যবহার করা হয়? তার কারণ প্রথম কথা, কনভেক্স মিরর সোজা প্রতিবিম্ব দেয়, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? তো তোমার পেছনে যে গাড়ি আছে সেটা তোমার ফোকাসের মধ্যে নাও থাকতে পারে। অবতল দর্পণ যদি ব্যবহার করো, তোমাদের বলতে পারে যে অবতল দর্পণ কেন ব্যবহার করা হয় না, যদি এই প্রশ্নটা কালকে আসে যে কেন সাইড রিয়ার ভিউ মিরর হিসাবে কেন অবতল দর্পণ ব্যবহার করা হয় না। কারণ তোমার পেছনে যে গাড়ি আছে সেটা তোমার কাঁচ যেটা লাগানো আছে তার ফোকাসের মধ্যে আসলে তবেই সেটা সোজা প্রতিবিম্ব দেবে এবং বড় প্রতিবিম্ব দেবে। বড়কে ছেড়ে দাও, সোজাই হোক, সোজা প্রতিবিম্ব দেবে অবতল দর্পণে একটাই কেসে, যখন পোল আর ফোকাসের মাঝখানে আসবে। তো তোমার পেছনের গাড়ি কি সবসময় তোমার পোল আর ফোকাসের মাঝখানে করতে করতে যাবে নাকি? তাহলে তো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। হ্যাঁ, তোমারটা যদি দেখতে যায় তাহলে ওর তো ব্রেক ফেল হয়ে যাবে, ঠিক আছে? তো ওর মূল উদ্দেশ্য সেফটি, ও সেভাবে গাড়ি চালাবে, কখনো সে ফোকাসের মধ্যে আসবে, কখনো আসবে না। তাই জন্য অবতল দর্পণ ব্যবহার করাটা মূর্খামো, কারণ অবতল দর্পণ ব্যবহার করলে একমাত্র ওই সময়ই ও সোজা প্রতিবিম্ব দেবে। কিন্তু কনভেক্স মিরর তো সবসময়ের জন্য সোজা প্রতিবিম্ব দেয়, ছোটো হলেও সোজা তো দেবে, ফলে তুমি দেখতে তো পাবে অ্যাটলিস্ট গাড়িটা আসছে। অর্থাৎ পেছন থেকে তুমি একটা গাড়ি আসছে, তুমি গাড়িটাকে উল্টো দেখো, তোমার একটা অদ্ভুত ইমপ্রেশন তৈরি হয়। সেই জন্য অবতল দর্পণকে ব্যবহার করা হয় না, উত্তল দর্পণকেই ব্যবহার করা হয়। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, যে ক্ষেত্রে আমরা উত্তল দর্পণকে ব্যবহার করতে দেখি, অবতল দর্পণকে নয়। নেক্সট হচ্ছে বাই ডেন্টিস্ট। দেখো ডেন্টিস্টের যারাও কিন্তু আমাদের কেমন বড় এবং সোজা প্রতিবিম্ব পেতে হয়, যার ফলে ডেন্টিস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা কনকেভ মিরর ব্যবহার করি, যাতে দাঁতের বড় এবং সোজা প্রতিবিম্ব আমরা পেতে পারি, ঠিক আছে? সেটা কখন হয়? যখন আমরা বস্তুটাকে পোল এবং কোথায় ফোকাসের মাঝখানে রাখি, দুটোর মাঝখানে রাখলে তবেই কিন্তু আমরা কী পাবো? বড় আর সোজা প্রতিবিম্ব আমরা পেতে পাবো। তো এটাও আমাদের কারেক্ট অ্যান্সার নয়। তো এ হবে না, বি হবে না, ডি হবে না, সি আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? এক্ষেত্রে ব্যবহার করা হয় না। ওকে, গুড কোশ্চেন্স। চলো নেক্সট প্রশ্ন, হুইচ আয়ন আর প্রেজেন্ট ইন ফসফরিক অ্যাসিড। দেখো ফসফরিক অ্যাসিডের সংকেত ওখানে দেওয়া হয় না, আমি ইচ্ছা করে তোমার দিয়ে রেখে দিয়ে যায়, তোমাদের রিভিশন হয়ে যায়। H3PO4 হচ্ছে ফসফরিক অ্যাসিড, যার হচ্ছে H+ এবং PO4 3- তোমাদের কিন্তু এটা ভেঙে যায়, ঠিক আছে? এই PO4 3- অর্থ হচ্ছে তিনটে ইলেকট্রন তোমাদের কী হয়ে আছে বলো তো, এখানে নেগেটিভ আছে, দ্যাট মিনস এখানে তিনটে ইলেকট্রন এক্সট্রা ঢুকে আছে এর মধ্যে, ঠিক আছে? আর H+ মানে একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে, ওই জন্য এটা H+ আছে। একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তিনটে এখানে ঢুকে আছে, এটা মানে দাঁড়ায়। তো এই দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের। এটা কোথা থেকে দিয়েছে বলি তোমাদের, তোমাদের যে অ্যাটম অ্যান্ড মলিকিউলস আছে ওখানে আয়নের একটা পার্ট আছে, ওখান থেকে দেওয়া এটা। দেখতে পাচ্ছ এখানে ফসফেট দেওয়া রয়েছে, এ দেখো PO4 3-, সালফেটটাকেও দেখে রাখো, সালফেট হচ্ছে SO4 2-, সালফাইড কিন্তু SO4 3 2-, কার্বনেট কিন্তু CO3 2-, হাইড্রোজেন কার্বনেট হচ্ছে HCO3-। HCO3- অর্থ হচ্ছে একটা ইলেকট্রন এখানে ঢুকছে, যতগুলো আছে সেগুলো এখানে ভ্যালু লেখা থাকে। দেখো এখানে যেমন বলে দিই, এখানে যখন কার্বনেটে দেখো 2+ লেখা আছে, তাই না? লেখা আছে না? দেখো এখানে লেখা আছে না 2+, তার মানে দুটো ইলেকট্রন এখানে ঢুকে আছে। কিন্তু হাইড্রোজেন কার্বনেটে দেখো কোনো ইলেকট্রন সংখ্যা লেখা নেই, মাইনাস জাস্ট দেওয়া আছে। এখানে যেমন 2+ দেওয়া আছে, এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই। কোনো কিছু লেখা না থাকলে বোঝাবে একটা ইলেকট্রন এক্সট্রা ঢুকে আছে এখানে, ঠিক আছে? সালফাইডটা একটু খেয়াল রাখো, পড়তে পারে অনেক সময়, ঠিক আছে? নাইট্রেট কি? NO3-। হাইড্রোক্সাইড তো জানো OH- হয়। অ্যামোনিয়াম হচ্ছে একমাত্র যেটা অধাতব আয়ন, অথচ সেটা কিন্তু পজিটিভ আয়ন, সেটা হচ্ছে NH4+। নর্মালি অধাতব আয়নগুলো কিন্তু নেগেটিভ হয়, কিন্তু অ্যামোনিয়াম আয়ন হচ্ছে এমন একটা আয়ন যেটা আমরা দেখি যে পজিটিভ আয়ন, ওই জন্য এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে আয়ন পাওয়া যায়, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে এই দুটো আয়নই পাওয়া যায়, NH4+ আর OH-, ঠিক আছে? এই দুটো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তাতে এই জিনিসটাই পাওয়া যায়। বুঝতে পারলাম? চলো, আর তোমাদের যদি বলা হয় যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটে কী টাইপের লবণ পাওয়া আয়ন পাওয়া যায়, দেখো সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? দাঁড়া একটু লিখে দেখাই। ধরো তোমাদের কালকে বললো যে, আচ্ছা এখানে তো লেখা যাবে না, কোথায় লিখে, এই জায়গায় লিখছি ওকে বাবা রে, 1 মিনিট, একটা মিনিট দাও আমাকে।
আচ্ছা, ও জুম ইন করার রয়েছে, ওই জন্য সমস্যা হচ্ছে। 1 মিনিট, ছোটো করে দিই তাহলে বোঝা যাবে। হ্যাঁ, দিলে আবার এদিকে চলে যাচ্ছে। ওকে, ঠিক আছে, চলো দেখো আমি এখানে লিখছি। ধরো তোমাদের কালকে বললো সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটে কোন টাইপের তোমাদের দেখা যায়। দেখো সোডিয়াম মানে হচ্ছে Na প্লাস, আর প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে। দেখো সোডিয়ামের দেওয়াও আছে এখানে Na প্লাস। বাইকার্বনেটে কী হবে, HCO3 মাইনাস। এই দুই টাইপের দেখা যায়, ঠিক আছে। এই যে হাইড্রোজেন কার্বনেটকে বাইকার্বনেট বলা হয়। এই বাইকার্বনেট মানে হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে, Na প্লাস HCO3 মাইনাস। তো মনে রাখবে, এটা কালকে দিতে পারে। ওকে, চলো পরের প্রশ্ন। অ্যালুমিনিয়াম এবং ফেরাস সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে কি ঘটবে। দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে বেশি রিয়াক্টিভ, কার থেকে, ফেরাসের থেকে। অ্যালুমিনিয়াম কিন্তু ফেরাসের থেকে বেশি রিয়াক্টিভ, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম এবং ফেরাস সালফেটের মধ্যে যখন বিক্রিয়া ঘটবে, তখন অ্যালুমিনিয়াম কী করবে, এই সালফেটের সঙ্গে অ্যাড হয়ে যাবে, হয়ে গিয়ে ফেরাসকে কী করবে, বার করে দেবে। কী কিম আউট অফ হিজ রিং, ঠিক আছে। সেখানে তৈরি হবে তোমাদের Al2SO4 3, এটা তৈরি হবে, এবং ফেরাস একা পড়ে থাকবে, ঠিক আছে। এর ফলে এইটা তৈরি হবে বেসিক্যালি। তো কারেক্ট আনসার কোনটাতে আছে, এই যে বি অপশন আছে, দেখো, ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট আনসার। দেখো এইটা আর এটা অ্যান্সার হবে। ওকে, চলো। আয়রন ডিসপ্লেস করবে না অ্যালুমিনিয়ামকে, এটা কি, কিন্তু এটা কিন্তু তোমাদের যেটা তোমরা বলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, বাংলায় একে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন নয় কিন্তু, নর্মাল প্রতিস্থাপন বিক্রিয়া। কেন এটা, কারণ এফি এল এর থেকে কম বিক্রিয়াশীল, বা এল এফির থেকে বেশি বিক্রিয়াশীল, ফলে এল কি করবে, এফিকে তার ঘর থেকে বার করে দিতে পারবে, এবং নিজে তাই সেই ঘরের জায়গায় বসতে পারবে, ক্ষমতা বেশি, ঠিক আছে। রিঅ্যাক্টিভিটি সিরিজে কিন্তু আছে তোমাদের। চলো আর একটা জিনিস তোমাদের এখানে একটু বলবো, ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, এই যে বিক্রিয়াটা হলো, এটা কিন্তু এক টাইপের আবার রিডক্স রিয়াকশানও বটে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়াও কিন্তু এটা। তোমাদের এটা জারণ বিজারণ কোথা থেকে হলো স্যার, তার কারণ দেখো এই যে SO4 এর সাথে যুক্ত হয়ে Al2SO4 তৈরি করছে, এখানে কিন্তু এর জারণ হচ্ছে। জারণ কেন হচ্ছে, কারণ সালফেট নিয়ে নিচ্ছে, সালফেট একটা নেগেটিভ আয়ন, নেগেটিভ কোনো আয়ন যুক্ত হলে তখন তাকে আমরা কি বলি, আমরা তাকে বলি জারণ, ঠিক আছে। যদি ইলেকট্রন যুক্ত হওয়াকে জারণ বলে না, কিন্তু ইলেকট্রন যুক্ত হওয়াকে কিন্তু কী বলে, বিজারণ বলে, ঠিক আছে। ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে কী বলে হয়, জারণ বলা, এটা মনে রাখবে। যাই হোক, তো Al2SO4 এখানে কি হচ্ছে, SO4 এখানে যুক্ত হচ্ছে। SO4 যখন যুক্ত হচ্ছে তখন আমরা কি বলছি, জারণ বলছি। আর এফি একা পড়ে আছে, তার মানে এফি SO4কে দিয়ে দিচ্ছে, তাহলে এফি কি হচ্ছে, বিজারিত হচ্ছে, এখানে বিজারণ, ঠিক আছে। তো এটা তৈরি হয় জারণের ফলে, এটা তৈরি হয় বিজারণের ফলে, ঠিক আছে। তো এই জন্য জারণ বিজারণ প্রক্রিয়া, এটাকেও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়াও বলে, আবার প্রতিস্থাপন বিক্রিয়াও বলে, ঠিক আছে। চলো, আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম তোমাদের ব্যালেন্সিং পড়লো, ঠিক আছে। ব্যালেন্সিং এর আগে আমি তো কোনোদিন দেখিনি, বাট হতে পারে হয়তো এসছে, স্টুডেন্টরা সবসময় কিছু বলতে পারে তা না, বাট আমি অনেক সময় খুঁচিয়েও জিজ্ঞেস করি যে তোমাদের ব্যালেন্সিং পড়েছে কিনা, ঠিক আছে। বাট এখানে ব্যালেন্সিং দিয়েছে। তো কী করে ব্যালেন্স করবো, দেখো এখানে তোমাদের বলেছে 3H2SO4 প্লাস XL, এই এক্সের ঘরে কী বসবে, মানে মনে হয় তোমাদের বলতে বলেছে। ইয়েস, আরও একটা আছে ওয়াই এর ঘরেও, তোমার এক্স আর ওয়াই বার করতে বলেছে, ঠিক আছে। এখানে বাংলা ইংরেজি দুটো দেওয়া রয়েছে, তোমরা ঘাবড়াবে মানে এই যে কোনো একটাকে দেখো, এই অ্যারোর আগে অথবা অ্যারোর মানে স্ল্যাশের আগে বা স্ল্যাশের পরের কোনোটাকে দেখবে। তো যাই হোক, তা আমরা যদি প্রথম অপশানটাকে নিই, এখানে তোমাদের 3 বসাই, তার মানে এখানে তোমাদের কী হবে, 2 হবে, ঠিক আছে। এইটা আমাদের বলেছে। তো দেখো এল প্রথমে কটা ছিল, 3টে, এর লাস্টে কটা আছে, দেখো 2 আর 2, 2 দুগুণে 4, তো এটা তো অ্যান্সার নয়, ঠিক আছে। দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। নেক্সট দেখো, কারণ দেখো আগে তোমাদের ছিল 3টে, পরে হয়েছে 4টে, তো বোথ সেম হতে হবে, ঠিক আছে, তবেই অ্যান্সার এখানে কাজ করবে। তো এখানে দেখো এক্সের জায়গায় 2 বসে আছে, তার মানে এটা আমাদের 2, আর এখানে কত রয়েছে, এখানে আমাদের 1। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দুটো অ্যালুমিনিয়াম, এখানেও দেখো 2 1 2, তো দুটো অ্যালুমিনিয়ামই আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। পরেরটা কেন হবে না, দেখো এখানে আছে 1, এই জায়গায় এখানে এক্সের জায়গায় কী আছে, 1 লেখা আছে, এই যে, আর ওয়াইয়ের জায়গায় কী লেখা আছে, 2 লেখা আছে, তোমার 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম। ধরো এই জায়গায় আমাদের ওয়াই আছে, এই জায়গায় আমাদের Al2 আছে, ওয়াইয়ের মান যদি 2 নেই, এখানে 2 বসাই, তাহলে এই 2 এই 2 এর সঙ্গে গুণ হয়ে এলকে কী করে দেবে, 4টে করে দেবে।
কিন্তু তুমি দেখো প্রথমে এল কটা আছে, একটা, তাহলে একটা এল আর এদিকে চারটে এল, এটা হতেই পারে না। একটা এল তো ওইদিকে একটা এলই থাকবে, এদিকে দুটো হলে এদিকে দুটোই থাকবে। ডান দিকে যে নাম্বার থাকবে বাঁ দিকে সেম নাম্বার থাকতে হবে, গুণ করে ভাগ করে যোগ করার পরে। ঠিক আছে, তো ক্লিয়ার। আবার অনেক সময় ডাইরেক্টও দেওয়া থাকে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমাদের খাটছে না, ওই জন্য এগুলো আমাদের খাটছে একটাও না। তো কারেক্ট আনসার কোনটা হচ্ছে আমাদের, দেখো যদি এক্সের জায়গায় 2 বসে তাহলে দুটো অ্যালুমিনিয়াম, আর এখানে যদি 1 বসে তাহলে 1 × 2 টোটাল কত করে দিচ্ছে, দুটো করে দিচ্ছে। সো কারেক্ট আনসার আমাদের কী হবে, বি অপশন আমাদের কারেক্ট। এত ইজিলি বার করা যায়। ঠিক আছে, কোনো রকম কোনো কিছু পাতিয়ে তাতিয়ে করতে যাবে না, জাস্ট ক্যালকুলেশন অপশন টেস্ট করে বুঝে যাবে। খুব ইজি অপশন থাকে, দ্রুত বোঝা যায়। পরটা চলো, বলছে পৃথিবীর চারিদিকে চাঁদের গতি কোন বলের জন্য দায়ী। দেখো পৃথিবী হচ্ছে এই, আমাদের পৃথিবীকে যদি দেখি, পৃথিবী হচ্ছে দিস, ঠিক আছে, এই পৃথিবী, আর এই হচ্ছে আমাদের চাঁদ। তো পৃথিবী চাঁদের চারিদিকে একটা কেমন কক্ষপথে ঘুরছে, একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এই যে উপবৃত্তাকার কক্ষপথে সে ঘুরছে, এবং এই যে উপবৃত্তাকার কক্ষপথ, এই উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ সবসময়ের জন্য এদিকে চলে যেতে চায়, কিন্তু পৃথিবীটাকে কী করে টেনে ধরে রাখে। তো পৃথিবী কেন্দ্রের দিকে টেনে ধরে আছে, এবং কী বল দ্বারা ধরে থাকে, অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা। আর গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু একটা টাইপের সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ অভিকেন্দ্রিক বল, অর্থাৎ কেন্দ্রের দিকে যাচ্ছে এমন বল, অর্থাৎ যেটা চাঁদের কেন্দ্রকে, পৃথিবীর কেন্দ্র নিজেকে আকর্ষণ করছে, চাঁদের কেন্দ্রকে পৃথিবীর কেন্দ্র কী করছে, আকর্ষণ করছে, অর্থাৎ কেন্দ্রাতিক বল একে বলা হয়। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে, সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ অভিকেন্দ্র বল। দিস উইল বি দ্য ক্যারেক্টার। অপকেন্দ্রীয় মানে হচ্ছে দূরে চলে যাচ্ছে এমন, এই চাঁদ দূরে যেতে চাইছে, এটা হচ্ছে অপকেন্দ্রীয় বল। টেনে ধরে আছে কে, পৃথিবী, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। ঠিক আছে, যদি বলে চাঁদ তো ছিটকে যেতে চাইছে, এটা কোন কারণে, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে। পৃথিবী কী করছে, টেনে ধরে আছে কোন কারণে, সেন্ট্রিপিটাল ফোর্সের কারণে। দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, এখানে লাগছে সেন্ট্রিফিউগাল ফোর্স সিএফ, আর এইটা লাগছে সিপি, সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে ক্ষারে ফিনফথ্যালিন যোগ করলে তার রং কী হয়। কয়েকদিন ধরে তোমাদের কিন্তু এই রঞ্জকের ওপর প্রশ্ন পড়া স্টার্ট হয়েছে। সো রঞ্জকের ওপর প্রশ্ন একটু করে যাও, কারণ তোমাদের পরীক্ষার সময় যদি এরকম ধরনের প্রশ্ন দেয়, সবারই মোটামুটি মুখস্থ থাকে, কারণ এগুলো যে খুব একটা যে মানে বলবো যে একেবারে যে ইউনিক কোশ্চেন্স তা নয়, কারণ এগুলো মোটামুটি সবারই কিন্তু তৈরি থাকে। ঠিক আছে, তা আমি তোমাদের একটা এক্সট্রাও জিনিস আগের দিন যোগ করে দিয়েছিলাম। আমরা জানি যে লিটমাস যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যাসিডে কেমন আর ক্ষারে কেমন, অ্যাসিড আর বেস। অ্যাসিডে আমরা জানি নীল লিটমাস দিলে সেটা রেড হয়ে যায়, আর ক্ষারে আমরা জানি লাল লিটমাস দিলে সেটা ব্লু হয়ে যায়, মানে নীল হয়ে যায়। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে তোমাদের মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, MOR বলে দিচ্ছি। মিথাইল অরেঞ্জ কী করে, অরেঞ্জ যাবো মানে সরি অরেঞ্জ যাবো তো হয় না, মানে বলতে পারো যে কমলাটে রেড। ঠিক আছে, তো অরেঞ্জ রেড তৈরি করে, অরেঞ্জ রেড, ও মানে অরেঞ্জ। ঠিক আছে, অরেঞ্জ রেড তৈরি করে কোথায়, অ্যাসিডে তৈরি করে, কোথায়, অ্যাসিডে তৈরি করে। আর এতে কী তৈরি করে, ইয়েলো তৈরি করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিনফথ্যালিন। ফিনফথ্যালিন অ্যাসিড দ্রবণে কালারলেস হয়, বর্ণহীন হয়। কেমন হয়, কালারলেস। এই দ্রবণে কী তৈরি করে, পিঙ্ক বর্ণ তৈরি করে, পিঙ্ক। এখানে মনে রাখা সোজা কিসের, ফিনফথ্যালিনে পি আছে, বেসে পিঙ্ক হবে, পিতে পি আছে, এর মানে মনে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের মনে আছে হয়তো আগের দিন তোমাদের ব্রোমোথাইমল ব্লু, এটা এক্সট্রা বিটিবি দিয়েছিল, বিটিবি দিয়ে প্রশ্ন এসছে, যেটা এনসিইআরটিতে নেই। ব্রোমোথাইমল ব্লু, ব্রোমোথাইমল ব্লু মনে রাখবে তোমাদের, যখন পিএইচ, এর একটা ব্যাপার আছে, পিএইচ যদি 8-এর থেকে বেশি হয়ে যায় তো এটা নীল দেবে, আর পিএইচ যদি 6-এর থেকে কম হয় তাহলে এটা ইয়েলো দেবে, মানে হলুদ দেবে। ঠিক আছে, আর এদের মাঝখানে দেয় হচ্ছে সবুজ। ঠিক আছে, 6 আর 8-এর মাঝখানে কী দেয়, সবুজ দেয়। 8 আর 6-এর মাঝখানে কী দেবে, সবুজ দেবে। তো ব্রোমোথাইমল ব্লু এর পুরো কথা লিখেও দিচ্ছি, ব্রোমোথাইমল ব্লু। সে কোশ্চেন দেওয়া উচিত না, যখন এনসিইআরটি কথাটা তুমি উল্লেখ করছো তখন তোমার এনসিইআরটি বাইরে কোশ্চেন দেওয়া উচিত না। হ্যাঁ, সিলেবাসের বাইরে সামান্য যেতে পারো, তাতেও মানা যায়, কিন্তু একেবারে বাইরে গেলে তখন একটু খারাপ লাগে। চলো, তো ওকে, অ্যান্সার কী হবে, ক্ষারে কী করে এই ব্যাটা, কোথায় গেল, পিঙ্ক, ফিনফথ্যালিন তো পিঙ্ক হবে, এই যে। চলো পরের প্রশ্ন। অবতল লেন্সের সামনে কোনো বস্তু অসীম দূরত্বে রাখলে প্রতিচ্ছবি কী হবে। দেখো কোনো বস্তুকে যদি অসীম দূরত্বে রাখো তাহলে প্রতিচ্ছবি তোমাদের ফোকাসে তৈরি হয়। এটা আমি অনেকবার বলেছি যে অসীমে কোনো বস্তুকে রাখলে ফোকাসে গিয়ে তোমাদের কিন্তু প্রতিচ্ছবি তৈরি হয়। তো কারেক্ট অ্যান্সার তোমাদের দিস।
কিন্তু মনে রাখবে অসীমে রাখা পসিবল নয়, সো ফোকাসে তৈরি হওয়া পসিবল না। কিন্তু বাই ডিফল্ট বুকিশভাবে, বইগতভাবে, পুঁথিগতভাবে আমরা এটাকে মেনে নিই। ঠিক আছে, চলো এটার আর একটা জিনিস বলে দিই। এই হচ্ছে তোমাদের অবতল দর্পণ, এই হচ্ছে তোমাদের অবতল লেন্স, এই হচ্ছে তোমাদের অবতল লেন্স। ঠিক আছে, আর একটু ভালো করে রাখলে ভালো হয়, একটু অবতল লেন্স। ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, যে অবতল লেন্সের ক্ষেত্রে রশ্মি যেন মনে হয় যেন কি হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, এবং এর যে ফোকাস থাকে সেটা আমরা জানি পজিটিভ হয়। ঠিক আছে, তো তুমি যদি ভালো করে বুঝবে, অবতল লেন্স, তাই তো, অবতল লেন্সে তো নেগেটিভ হয়, নট পজিটিভ, সরি, অবতল লেন্সে নেগেটিভ হবে, আর তোমাদের উত্তল লেন্স হলে তোমাদের পজিটিভ হবে। ঠিক আছে, সেটা নেগেটিভ হয়, ফোকাস আমাদের কী হবে, নেগেটিভ হবে। সে যাই হোক না কেন, আমাদের এখানে বলেছে যে অবতল লেন্সের সামনে কোনো বস্তু অসীম দূরত্বে রাখলে, তো অসীম দূরত্বে যদি তুমি রাখো, এখানে দুটো কেস তৈরি হয়। একটা, যদি কোনো বস্তুকে অসীমে রাখো, অসীমে রাখলে এফে প্রতিবিম্ব তৈরি হবে। আর তুমি যদি বস্তুকে রাখো পোল আর অসীমের মাঝখানে কোথাও, এই দুটো কেস কিন্তু তোমাদের বেসিক্যালি কী হয়, তৈরি হয়। কি বললাম, যদি কোনো বস্তুকে তুমি, আচ্ছা এখানে তো পোল হয় না, এখানে হয় তোমাদের সি, অর্থাৎ অপটিক্যাল কেন্দ্র, সি আর অসীমের মাঝখানে যদি তুমি রাখো, সি আর অসীম এই দুটোর মাঝখানে যে কোনো জায়গায় তুমি যদি বস্তুকে বসাও, ঠিক আছে, তাহলে কী হবে, সেটা তোমাদের সি আর এফের মধ্যে তোমাদের প্রতিবিম্ব দেবে, সি আর এফের মধ্যে কিন্তু তোমাদের প্রতিবিম্ব দেবে। এটা একটু মনে রাখবে, এটা হয় প্রচণ্ড ছোট, এটা হয় ছোট, এই হচ্ছে তোমাদের ব্যাপার, কিন্তু ছোট ডেফিনেটলি হবে। ঠিক আছে, যেহেতু অবতল লেন্স, ছোট ডেফিনেটলি হবে। কি বললাম আরেকবার ভালো করে বোঝো, যদি তুমি কোনো বস্তুকে অসীমে বসাও তো ফোকাসে প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু যদি তুমি কোনো বস্তুকে সি আর অসীমের মাঝখানে কোথাও বসাও, কি বললাম, সি আর এফের মাঝখানে কোথাও, সি আর এফের মাঝখানে কোথাও তুমি বস্তুকে বসাও, তাহলে প্রতিবিম্ব সি আর এফের ভেতরে তৈরি হবে, বিটুইন দ্য অপটিক্যাল সেন্টার অ্যান্ড দ্য ফোকাস। ঠিক আছে, সি আর এফের ভেতরে, আমি এখানে টিকটা দিয়ে দিচ্ছি, এর ভেতরে কোথাও তৈরি হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, অ্যাসিড জলের সাথে বিক্রিয়া করলে কোন আয়ন সৃষ্টি হয়? ঠিক আছে, দুটো আয়ন সৃষ্টি হয়, একটা হচ্ছে তোমাদের হাইড্রোনিয়াম আয়ন এবং হচ্ছে হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, তো বোথ অ্যান্সার এইটা হবে। বেসিক্যালি কী হয় একটু বলি, যখনই তুমি কোনো অ্যাসিডকে জলের মধ্যে দিচ্ছ তখন যেটা ঘটে, সেখান থেকে হাইড্রোজেন আয়ন নির্গত হয়। এই হাইড্রোজেন আয়ন জলের যে H2O তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে H3O+। ঠিক আছে, এইভাবে তোমাদের হাইড্রোনিয়াম আয়নও তৈরি হয়। ঠিক আছে, কি বললাম, ওয়াটার মলিকুলের সাথে ফর্ম করে হাইড্রোনিয়াম আয়ন, এইভাবে তোমাদের কিন্তু হাইড্রোনিয়াম আয়ন ফর্ম হয়, H3O+, অর্থাৎ একটা ইলেকট্রন এখানে কী হয়, বেরিয়ে যায়। ঠিক আছে, ওই জন্য প্লাস, এখানে 1 আছে কিন্তু 1 দেওয়া হয় না, এইভাবে তোমাদের তৈরি হয়। তো এইটা আমাদের কারেক্ট আনসার হবে। OH- কিন্তু ক্ষার তৈরি করে জলে দ্রবীভূত হলে। ঠিক আছে, চলো এই কোশ্চেন্সগুলো তোমাদের ইউনিক কোশ্চেন্স। বলেছে যে 3 ওহম এবং x ওহম আর কানেক্টেড ইন সিরিজ, ইফ ভোল্ট ইজ এত, আই ইজ এত, তো হোয়াট ইজ এক্স? হ্যাঁ, দারুণ প্রশ্ন। তোমাদের বলেছে যে 3 ওহম এবং x ওহম কানেক্টেড ইন সিরিজ। ঠিক আছে, দেখো একটা জিনিস ভালো করে বোঝো, খুব ইম্পর্ট্যান্ট, সিরিজে যোগ করা আছে। ঠিক আছে, তো তুমি একটা জিনিস ভালো করে ভাবো, ভোল্ট যদি 10 হয়, কারেন্ট যদি এইটা হয়, তাহলে ওভারঅল আর কত হবে, আর ইকে আর ইকুইভ্যালেন্ট বলা হয়, মানে ওভারঅল আর। ঠিক আছে, সেটা কত হবে আমাদের, ভোল্ট আমাদের কত 10। ঠিক আছে, আই আমাদের দেওয়া আছে, সরি আর লিখবো না, আই আমরা 2ই লিখে দেবো একেবারে 2। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আর ই এর মান কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 5 হচ্ছে, আর ই এর মান কি হচ্ছে 5। ক্লিয়ার, তার মানে আমাদের কি বলতে চাইছি, আমরা ওভারঅল রোধ আমাদের 5 আছে। ঠিক আছে, তো এখানে সিরিজে আছে, তো 3 যদি হয়, এটা যদি এক্স হয়, তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে, 2 যোগ করলে, তো ডেফিনেটলি এক্সের ভ্যালু কী হবে তোমাদের 2 উইল বি দ্য কারেক্ট আনসার। এত ইজিলি বার করা যায়। এবার এটা যদি প্যারালালে থাকতো, ভালো করে বোঝো, যদি এটা কিসে থাকতো, প্যারালালে থাকতো, তখন কি হতো দেখো, এটা তো শ্রেণী বর্তনী করে দিলাম, কিন্তু যদি প্যারালালে থাকতো, অর্থাৎ সমান্তরাল বর্তনীতে থাকতো, এবার তোমরা রেলের পরীক্ষা দিতে যাচ্ছ, যদি সামান্য না জানো যে প্যারালালের বাংলা সমান্তরাল হয়, তাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, একেবারে বাংলা
মানে আমি ধরে থাকবো মানে এরকম নয় যে তুমি ইংলিশটাও একটু পড়বে না, সেটা বাজে জিনিস। তো দেখো এটা তো বেরোবেই যে VIR, সো 5ই বেরোবে আমাদের, এছাড়া আর কিন্তু বেরোবে না, ওটাই বেরোবে। কিন্তু আমরা এখানে কি দেখবো, দেখো ভালো করে বুঝবে। এটার মানে হচ্ছে তোমাদের পয়েন্ট টু বি নোটেড। এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমাদের 1/3 প্লাস 1/x করে 1/5 এসছে, এটার মানে আমাদের তাই দাঁড়ায়। কারণ ইকুইভ্যালেন্ট 5 মানে এটা উল্টেই অ্যাকচুয়ালি ছিল, সেটাকে উল্টো করে আমাদের 5 এসছে। তাহলে 1/3 প্লাস 1/x ইকুয়াল টু 1/5, তাহলে এক্সের মান কী হচ্ছে 1/5 মাইনাস 1/3, তাহলে কত হচ্ছে 15। ঠিক আছে, তো 5 3 15, ভালো করে বুঝবে। এক্সের মান কী হবে তোমাদের নেগেটিভে চলে আসবে অ্যাকচুয়ালি। তো এই অর্থে এইভাবে তোমাদের অ্যান্সার হবে না, সিরিজই দিতে হবে তোমাদের। ঠিক আছে, সমান্তরালভাবে অ্যান্সার করা পসিবল নয়। এবার তোমরা বলবে স্যার কেন পসিবল নয়, কেন নেগেটিভে আসছে? এর কারণ তোমাদের মনে করে দেখো, একটা জায়গায় আমি বলেছিলাম, যদি কারোর শোনা না থাকে তাহলে ছোট্ট করে বলে দিই, এটা দিয়েও কোশ্চেন আসে অনেক সময়। সেটা হচ্ছে ধরো একটা তোমাদের রোধ আছে এক্স, আর একটা রোধ আছে তোমাদের ওয়াই, আর এদের মিলিত রোধ তোমাদের হলো জেড। ঠিক আছে, যদি পয়েন্ট টু বিউনিটি যদি শ্রেণী বর্তনী হয়, যেটা এখানে দিয়েছে সিরিজ সার্কিটিং, শ্রেণী বর্তনী সিরিজ সার্কিটিং দিয়েছে, যদি হয় মনে রাখবে জেড এক্সের থেকেও বড় হবে, জেড ওয়াইয়ের থেকেও বড় হবে। কিন্তু যদি এটা সমান্তরাল বর্তনী হয়, তাহলে মনে রাখবে জেড কিন্তু এক্সের থেকে ছোট হবে এবং জেড কিন্তু ওয়াইয়ের থেকে ছোট হবে, তবেই সমান্তরাল বর্তনী পসিবল। ঠিক আছে, তা না তো পসিবল নয়। এবার এখানে তোমাকে যেটা দেওয়া হয়েছে ভালো করে খেয়াল করো, তোমাকে দেওয়া হয়েছে 5, তো 5 তো 3 এর থেকে বড়, ছোট তো নয়, সো প্যারালাল এখানে পসিবলই নয়। আমি চেক করিনি, চেক করলে এইটুকু আনতামই না, আগেই বলে দিতাম। আমি জাস্ট করতে লেগে গেছিলাম, বাট করার দরকার নেই। 5 তো তোমাদের 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় যদি হয় ইকুইভ্যালেন্ট রোধ, ঠিক আছে, তাহলে সেটা কোনো দিনই শ্রেণী বর্তনীতে পসিবল, সমান্তরাল বর্তনীতে পসিবলই নয়। ঠিক আছে, সো কারেক্ট আনসার আমাদের ওই জন্য এখানে নেগেটিভ আসছে এবং অঙ্ককে নালিফাই করে দিচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছে। সো কারেক্ট আনসার এখানে শ্রেণী বর্তনী হবে এবং 2ই হবে। চলো পরের প্রশ্ন তোমাদের বলছে, একটি ধারাবাহিক কুণ্ডলীর কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কোন নিয়ম দ্বারা নির্ধারিত হয়? ঠিক আছে, এটা অ্যান্সার হবে তোমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল দ্বারা। এই যে দেখো তোমরা রাইট হ্যান্ডটাকে যদি এভাবে নাও, তাহলে রাইট হ্যান্ডের যে দিক অর্থাৎ এই নখের যে দিকটা অর্থাৎ উপর দিক, এটা তোমাদের ডিনোট করবে কাকে? ডাইরেকশন অফ কারেন্টকে, অর্থাৎ কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে। আর ম্যাগনেটিক ফিল্ড ডিনোট করবে কোন দিকে তোমার আঙুলটাকে তুমি ঘোরাচ্ছ। যেদিকে তুমি আঙুলটাকে ঘোরাবে সেই দিকে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা কী হবে, তোমাদের রাউন্ড খাবে। ঠিক আছে, এটাই তোমাদের হয় কারেন্ট ক্যারিং কয়েল যেটা হয় তার ক্ষেত্রেও আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়েই কিন্তু ডিনোট করি। ঠিক আছে, তো কারেক্ট আনসার উইল বি দিস ইয়ার। ওকে, এটা মনে রাখবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মলিকিউলার মাস অফ কার্বন ডাইঅক্সাইড? দেখো কার্বনের মলিকিউলার মাস কত হয় 12, ঠিক আছে, অক্সিজেনের মলিকিউলার মাস কত 16, এক একটা, তো দুটোর কী হবে তোমাদের 32। তো কারেক্ট আনসার কী হবে, দুটো মিললে 44 উইল বি দ্য কারেক্ট আনসার। এটা রিপিটেড প্রশ্ন, আগে একবার জিজ্ঞেস করা হয়েছে। অ্যাটম মলিকিউলের এই পার্টগুলো একবার দেখে নিই, এই পার্টগুলো থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে আসছে। পরের প্রশ্ন বলছে, একটি বস্তু 5 সেকেন্ড ধরে চলছে, প্রারম্ভিক বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, চূড়ান্ত বেগ ছিল 8, তাহলে তার গড় বেগ কী হবে? ঠিক আছে, দেখো গড় বেগ, প্রাথমিক বেগ আমাদের প্রারম্ভিক বেগ ছিল 8, ঠিক আছে, তো আমরা কী জানি, আমরা জানি ভি প্লাস ইউ বাই তোমাদের টি করলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি পাই। ঠিক আছে, ভি প্লাস ইউ বাই টি করলে আমরা অ্যাভারেজ কী পাই, ভেলোসিটি, কারণ গড় বেগ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এইটা আমাদের হয়। বোঝাতে পারলাম? ইয়েস অর নো বলো। এই ফর্মুলাটা কখন খাটে? যখন তোমাদের অ্যাক্সলারেশন মানে ত্বরণ তোমাদের কি হয়, সম হয়, অর্থাৎ ত্বরণ তোমাদের অপরিবর্তিত থাকে, বা বলতে পারো ইউনিফর্ম অ্যাক্সলারেশন হয়। ত্বরণ যদি ইউনিফর্ম হয়, ত্বরণ যদি অপরিবর্তিত থাকে, তাহলে এই ফর্মুলাটা, আচ্ছা এখানে টি নয়, সরি মাফ করে, এটা টি নয়, এটা তোমাদের 2 হবে, সরি আমি এখানে 2 লিখে দিচ্ছি, ভি প্লাস ইউ বাই টি। এটা কখন, যখন ত্বরণ ইউনিফর্ম, কিন্তু এখানে কিছু দেওয়া নেই, তো আমরা ত্বরণটাকে আমরা ইউনিফর্ম ধরতে পারি। ঠিক আছে, তো ভি এর ভ্যালু কি আমাদের বলেছে, ভি এর ভ্যালু বলেছে আমাদের -2, প্লাস ইউ আমাদের কত বলেছে 8, বাই তোমাদের কি বলেছে 2। তো দেখো আমাদের কী হবে 6/2, তো অ্যান্সার হবে তোমাদের 3 মিটার পার সেকেন্ড। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ইয়ার। ঠিক আছে, এবার যদি তোমাদের
অ্যাভারেজ ভেলোসিটি না বলে অ্যাভারেজ স্পিড বলে, তখন আমরা কি করব? দেখো, এটার অ্যান্সার দেওয়ার জন্য আমাকে একটু নেক্সট পেজ নিতে হবে, কারণ ব্যাপারটা একটু বড় হবে। যখনই তুমি অ্যাভারেজ স্পিডের কথা বলবে তখন এত ইজি হবে না ব্যাপারটা করা, ঠিক আছে? চলো একটু নেক্সট পেজ নেই, তাহলে তোমাদের বেটার বোঝাতে পারবো। দেখো, প্রশ্নটাকে আমি আরেকবার নিয়েছি। ধরো একজন ব্যক্তি আছে যে এ, বি, সি এই তিনটে দূরত্ব পেরোবে। সে এ থেকে যাত্রা শুরু করলো, সে সিতে গেল এবং রিভার্ট ব্যাক করে সে কিন্তু কী করলো, সে বিতে এলো। মনে রাখবে, যখনই তুমি ডাইরেকশান চেঞ্জ করছো এই জায়গায়, তখন তোমার স্পিড কিন্তু কী হয়ে যাবে, মানে ভেলোসিটি কী হয়ে যাবে, তোমার কাছে জিরো হয়ে যাবে। কারণ তুমি কী করছো, তুমি ডাইরেকশান চেঞ্জ করছো। যেই তুমি ডাইরেকশান চেঞ্জ করবে তখন ডেফিনেটলি এখানে তোমাকে ব্রেক কষতেই হবে। ব্রেক কষে তবে তো এদিকে যাবে। তোমার যদি স্পিড চলতেই থাকে তাহলে কী হবে, ভালো করে বুঝবে, তাহলে কী হবে, তুমি তো এদিকেই যেতে থাকবে, কিন্তু তোমাকে তো ডাইরেকশান চেঞ্জ করতে হচ্ছে। ফলে তোমার কিন্তু এখানে হবে, বেসিক্যালি স্পিড না বলে ভেলোসিটি জিরো বলা উচিত। বাট যেহেতু অ্যাভারেজ স্পিড বার করবো বলেছি, সেহেতু কোথাও না কোথাও গিয়ে তোমার স্পিড কিন্তু এই পয়েন্টে গিয়ে জিরো হবে, ঠিক আছে? তার মানে এই 5 সেকেন্ডের মধ্যে তোমাকে প্রথমে বার করতে হবে ত্বরণটা। যদি ত্বরণ বার করার চেষ্টা করো, দেখুন তোমার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 8, আর আমরা ত্বরণ সমান কী জানি, ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা জানি। তো ভি কত আমাদের, ভি আমাদের বলেছে -2, ক্লিয়ার? ওকে। আর ইউ কত বলেছে আমাদের, -8, ওকে, -8 এই আমাদের বেরোচ্ছে, ঠিক আছে? বাই টি, টি কত বলেছে আমাদের 5। তো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি 5 আর 2 10, 10/5 মানে হচ্ছে 2। তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ টি আমাদের কত, 2, ঠিক আছে? এবার নেগেটিভ সাইন কী বোঝাচ্ছে, এখানে নেগেটিভও আসবে। নেগেটিভ সাইন বোঝাচ্ছে তোমাদের রিভার্স ব্যাকে যাচ্ছে, অর্থাৎ তুমি কোথাও তোমার ভেলোসিটি কমছে এখানে, ঠিক আছে? এটা বলছে, কারণ ত্বরণ দেখো নেগেটিভে আছে। আমার কথা বুঝতে পারছো? ইয়েস অন্য বলো। -v -8, ঠিক আছে? তো এখানে আমাদের কী হবে, 2। তোমার ত্বরণ সোজা কথা বলতে 2 বেরিয়েছে, নেগেটিভ পজিটিভ ছাড়ো, 2 বেরিয়েছে আমাদের। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে দেখো, আমরা যদি বসাই যে আমাদের এ থেকে সিতে যাব, এই পয়েন্টে গিয়ে আমাদের স্পিড জিরো হবে, তো আমাদের ফাইনাল ভেলোসিটি এইটা আমাদের ফাইনাল ভেলোসিটি হচ্ছে সিতে গিয়ে। তো v = u প্লাস এটি, এটা হচ্ছে ফর্মুলা হয়। এখান থেকে যদি আমরা দেখি, এটা আমাদের 0, ইউ আমাদের কত ছিল, ইউ আমাদের ছিল 8, ইউ আমাদের ছিল 8 না, ভালো করে বুঝবে। সরি, v = u প্লাস এটি, এখানে টি দিলাম কেন, 1 মিনিট। চলো, তো ইউ আমাদের কত, 8, ঠিক আছে, প্লাস এ আমাদের কত, এ হচ্ছে আমাদের 2, টি আমরা বার করবো। তো এখান থেকে কী দেখতে পাচ্ছি, 8 যদি এদিকে চলে যায়, ভালো করে বুঝবে। আচ্ছা, এই যে আমাদের ইউ আমাদের কত, ইউ আমাদের 8, ঠিক আছে। আর এটা আমাদের নেগেটিভে বেরিয়েছে না, এই যে এইটা আমাদের নেগেটিভে বেরিয়েছিল না, তো -2। এই 8 যদি এদিকে যায়, এটা মাইনাস হয়ে যাবে, এটা -2t। দেখো, এটা কেটে যাচ্ছে, যেহেতু সময় আমাদের নেগেটিভ হয় না, এটা আমাদের কী হবে, তোমাদের 4 সেকেন্ড। তার মানে এই এ থেকে সিতে গেছে ওর 4 সেকেন্ডে, ঠিক আছে? তো বার করে এই 4 সেকেন্ডে কতটা দূরত্ব পেরিয়েছে, এ থেকে সিতে যেতে গিয়ে কতটা দূরত্ব কী করেছে, পেরিয়েছে। তো তার জন্য আমরা কী করব, এস ইকুয়াল টু কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করব। ইউ আমাদের কত, ইউ আমাদের 8, ঠিক আছে। আর এটা কত আমাদের 4, কারণ 4 সেকেন্ডে গেছে, প্লাস হাফ এ আমাদের কত, -2, টি আমাদের কত, টি আমাদের 4, সেই 4, ঠিক আছে। এখান থেকে আমরা এসের ভ্যালু কী পাচ্ছি, দেখো 8 2 তোমাদের, 8 4 32, 8 4 32, আর এটা তোমাদের যাচ্ছে, সেখানে আমাদের করে 1 মিনিট, 8 4 32, হ্যাঁ, এখানে আমাদের কি করছে দেখো, তোমাদের 2, সো মাইনাস এখানে করছে তোমাদের 2 2 4। আচ্ছা, এটি হাফ এটি স্কোয়ার, তো সেটা তোমাদের 4 4 16 হবে, ঠিক আছে। এটা তোমাদের কী হবে, আরেকটা 4 এখানে আছে, সো ইন্টু তোমাদের এখানে আরেকটা 4 করে দাও। সো কত নিচ্ছে দেখো, 32 মাইনাস 4 4 16, সো তোমাদের 16 টি স্কোয়ার, না আমি টি লিখেছিলাম, ঠিক আছে, টি স্কোয়ার, এটা 16। তো এসের মান কী হচ্ছে আমাদের এখানে 16, অর্থাৎ এই 4 সেকেন্ডে সে 16 গেছে। তার মানে এ থেকে সি এর যে ডিস্ট্যান্স, এই যে ডিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের 16 গেছে, ওকে। আচ্ছা, এটা তো 16 গেছে, ঠিক আছে, কিন্তু সে রিভার্ট ব্যাক করে আবার বিতেও তো এসছে, মানে এই জায়গায় একটা জিনিস তৈরি হয়েছে, এইখান থেকে একটা জিনিস তৈরি হয়েছে, দেখো এখানে, এবং এই পয়েন্ট অবধি এসছে সে, এখান থেকে এই পয়েন্ট অবধি এসছে, ইয়েস অন্য বলো, বোঝা যাচ্ছে?
তো এইখানে আমরা দেখবো যে এখানে আমাদের টাইম কতটা লাগছে, এই যে আমরা সি থেকে বিতে যাচ্ছি ফার্দার ব্যাক করে, এই পয়েন্টটা আমাদের টাইম কতটা লাগছে, তো সেটা আমরা ইয়েলো কালিতে করি, তখন একটু জটিল হয়ে যায়। তখন যদি করি, দেখো এই যে পজিশন, এটা হচ্ছে কেস নম্বর 1 ছিল, লিখে দিই একটুখানি, এইটা আমাদের ছিল কেস নাম্বার 1, ঠিক আছে। এবার আমরা করছি কেস নাম্বার 2। এবার আমরা কি করব, সবটাই দেখিয়ে দিই। কেস নাম্বার 2 করবো এবার আমরা, ঠিক আছে। কেস নাম্বার 2, কেস নাম্বার 2তে আমরা কি করব, দেখো সি থেকে বিটা মাপবো, তার জন্য আমাদের টাইম দরকার। তারপর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাই আমাদের আছে হাতে। তো ভি এর ভ্যালু কী এক্ষেত্রে, দেখো এই জায়গায় ভি এর ভ্যালু আমাদের কী হবে, এই জায়গায় আমাদের ভি এর ভ্যালু কী হবে, পয়েন্ট টু বি নোটেড। এই জায়গায় আমাদের ভালো করে বুঝবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এইখানে গিয়ে দেখো এ থেকে সিতে যখন গেছিলাম তখন ভি আমাদের 0 হয়ে গেছিলো না, পয়েন্ট টু বি নোটেড, ভি আমাদের 0 হয়ে গেছিলো। কিন্তু যখন আমরা এই পয়েন্টে যাচ্ছি, এই যে এই পয়েন্টে, তখন আমাদের ভি এর ভ্যালু কী হয়েছে, এখানে দেওয়া আছে দেখো, ফাইনাল ভেলোসিটি হচ্ছে এইটা -2, এই সময় -2 হবে, এটা আমরা দেবো -2। এবং এক্ষেত্রে ইউ আমাদের 0 হবে, কারণ দেখো সি পয়েন্টে ভি 0, তার মানে এখান থেকে যখন আমরা যাত্রা শুরু করছি তখন এই জায়গাটায় তো আমাদের ব্যাপারটা 0ই আছে, কারণ ডাইরেকশন যেই চেঞ্জ করছি তখন এইখানে এটা 0 হয়ে যাচ্ছে, 0 থেকে শুরু করে আবার আমরা -2 অব্দি যাচ্ছি, তাহলে এখানে ইউ এর মান কিন্তু 0 আসবে। টি এর মান কত হয়েছে আমাদের -2, এই আমাদের এটা কেটে যাচ্ছে। সো প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি টি এর মান আসছে আমাদের 1, তার মানে আমরা সি থেকে বিতে গেছি 1 সেকেন্ডে, কততে গেছি 1 সেকেন্ডে, ঠিক আছে। সি থেকে, এটা হচ্ছে সি থেকে বিতে যাওয়ারে কততে গেছি 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে আমরা সি থেকে কিন্তু বিতে গেছি, ঠিক আছে। এবার এইখানে আমরা ডিস্ট্যান্স মাপবো, তো ডিস্ট্যান্সের ফর্মুলা আবার সেম, শুধু ভ্যালুগুলো চেঞ্জ হবে, হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। আগেবার এটি স্কোয়ার মুখে বলেছিলাম, লিখতে ওখানে। তো যাই হোক, ইউ আমাদের কত, দেখো এই পয়েন্টে এস যখন শুরু করছে যখন ইউ আমাদের 0, এই যে ইউ আমাদের 0, তার মানে এই পুরো ব্যাপারটা আমাদের কী করে দিচ্ছে, 0 করে দিচ্ছে, প্লাস হাফ। এ আমাদের কত, এই যে এ, ওকে, এ আমাদের কত, এ হচ্ছে আমাদের -2, ঠিক আছে। আর টি স্কোয়ার আমাদের কত, 1 স্কোয়ার মানে 1, বেসিক্যালি কিছুই দিও না। তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, তো এস এর মান আমাদের কী আসছে, এস এর মান আমাদের আসছে 1। তোমার স্যার -1 আসছে, যে দেখো -1 আমরা এখানে স্মরণ তো নিচ্ছি না, স্মরণ নিলে নেগেটিভ হওয়ার দরকার ছিল, বাট আমরা স্মরণ তো নিচ্ছি না, ঠিক আছে। স্মরণ নিচ্ছি না যখন, তখন দরকার নেই আমাদের, বুঝতে পারছি আমি। ভালো করে বুঝবে, স্মরণ নিলে আমাদের নেগেটিভ নিতে হতো, কিন্তু আমাদের স্মরণ দরকার নেই এখানে, কারণ আমরা অ্যাভারেজ স্পিড বার করছি, দ্রুতি বার করছি, দ্রুতিতে আমাদের টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম হয়, ঠিক আছে। তো টোটাল ডিস্ট্যান্স কী হলো তাহলে, এখানে আমাদের 1, এখানে আমাদের 16, মানে টোটাল হচ্ছে 17, ঠিক আছে। আর টোটাল টাইম কত লেগেছে, এখানে বলি যে 5 মিনিট টাইম লেগেছে, হয়তো 5 সেকেন্ড টাইম লেগেছে, এইটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো 5 থেকে 15, 20, তার মানে 3.4। তো 3.4 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। এত আমাদের মিটার পার সেকেন্ড তখন অ্যান্সার আসবে। অ্যাভারেজ যদি স্পিড বার করতে বলে তখন আমাদের অনেকটা করতে হবে এখানে, কারণ কোনো ভ্যালুই দেওয়া ছিল না, সব আমাদের বার করতে হতো, ঠিক আছে। কিন্তু ভেলোসিটি বার করতে বললে ভেরি ইজি হবে। আচ্ছা, এইগুলো সব কখন হবে, আবারও সেম, যখন আমাদের ত্বরণ ইউনিফর্ম হবে। ইউনিফর্ম ত্বরণ হলে তখনই আমরা কাজ করতে পারবো, এগুলো সব লাগাতে পারবো। ত্বরণ যদি ইউনিফর্ম না হয় আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, উদ্ভিদে বায়ুর পরিবহন কোনটির কারণে হয়। দেখো উদ্ভিদে বায়ুর পরিবহন মেনলি যেটা হয় সেটা হচ্ছে তোমাদের অক্সিজেনের কারণে, ঠিক আছে। অক্সিজেন গ্রহণ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। অক্সিজেন গ্রহণ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো মেনলি যে কারণে হয় সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের কারণেই কিন্তু আমাদের কি হয়, স্টোমাটা যে পত্ররন্ধ্র খোলা থাকে সেই পত্ররন্ধ্র দিয়ে কি হয়, তোমাদের অক্সিজেন কি হয়, বেরিয়ে যায়, ঠিক আছে। অক্সিজেন কি এখান থেকে বেরোয়, ওকে, সরি অক্সিজেন ইনক্লুড হয়। দেখো একটা জিনিস বলি, মেনলি আমরা কি করি, অক্সিজেন, তোমরা বলবে স্যার অক্সিজেন তো গাছ নেয় না, দেখো গাছ তো অক্সিজেন উৎপন্ন করে, ঠিক আছে। তো অক্সিজেন উৎপন্ন করলে সেটাকে বেরোবার তো পথ দরকার, সেই পথটা কোনটা, স্টোমাটা, কি স্টোমাটা, ঠিক আছে। সো কারেক্ট আনসার কী হবে আমাদের, অক্সিজেন। চলো এরপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করাবো। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বলছে, ওয়েন ইজ দ্য মার্টার্স ডে অবজার্ভ এভরি ইয়ার। দেখো অ্যান্সার হবে তোমাদের 23শে মার্চ মেনলি, ঠিক আছে। তো রিসেন্ট যে তোমাদের ন্যাশনাল ডেজগুলো হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট যে দিনগুলো সেগুলো একটুখানি মনে রাখো।
মনে রাখা খুবই চাপের ব্যাপার আমরা জানি। এই দিনে কিন্তু 1931 সালে, ঠিক আছে, 23শে মার্চ তিনজন ব্যক্তি ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর আত্মবলিদান হয়েছিল, ওনাদের ফাঁসি হয়েছিল, ঠিক আছে। সেই রেসপেক্টে কিন্তু তোমাদের এই দিনটাকে কিন্তু প্রতি বছর শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তো এটাকে একটু মনে রাখবে, 23শে মার্চ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে, হুইচ সিটি ইন ব্রাজিল হোস্টেড 17th ব্রিক্স সামিট ইন জুলাই 2025? জুলাই 2025 থেকে তোমাদের বলেছি, জুলাই থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি করো, আর রিপিটেড আসছে প্রচুর। তো অ্যান্সার হবে তোমাদের কি, রিও দি জিনারিওতে, ব্রাজিলের, ঠিক আছে, ব্রাজিলের যে রিও দি জিনারিও তাতে কিন্তু এটা হয়েছে। এই ব্রিক্সের ফার্স্টই ব্রাজিল আছে, তো রিও দি জিনারিও উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে, মাথায় রেখো, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, এবং এর সম্পর্কে সমস্ত ঠিকুজিগুষ্টি বার করে রাখো, এতে কতগুলো দেশ থাকে, রিসেন্ট কে সদস্য হয়েছে, বাট এইগুলোর নাম কি, টোটাল এর পুরো পার্টটা একবার গুগল খুলে বের করে নেবে, ঠিক আছে। অ্যান্সার তোমাদের হবে রিও দি জেনেরিও। চলো, বলেছে যে নীতি আয়োগের প্রতিবেদন অনুযায়ী 2011-12 থেকে 2024-25 সালের মধ্যে ভারতে প্রায় কয়জন মানুষ দরিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছে। দেখো অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে 2000 যদি 11-12 কথা ধরি, ঠিক আছে, সেখানে আমরা জানি যে মোটামুটি তোমাদের 27%-এরও বেশি তোমাদের মানুষ কি ছিল, তোমাদের ওই যে অ্যাকচুয়াল যে খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিল, সোজা কথা বলতে, ঠিক আছে। এখন যেটা 5%-এ কমে এসছে, ঠিক আছে, কী হয়েছে, 5%-এ নেমে এসছে এখন সেটা, এখন 2025 সালের কথা বলছি, 5%-এ নেমে এসছে। এবং যদি আমরা এটা মিলিয়নে ধরি তাহলে 171 মিলিয়ন হয়, আর কোটিতে ধরলে 17.1 কোটি হয়, ঠিক আছে। এতজন মানুষ কী হয়েছে, দরিদ্র সীমা থেকে বেরিয়ে এসছে, ঠিক আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটাই চলো, পরের প্রশ্ন বলছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে? অ্যান্সার হবে তোমাদের লে লাদাখ, ঠিক আছে, লে লাদাখে তোমাদের অনুষ্ঠিত হয়েছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। উইন্টার গেমস কোনগুলো, যেগুলো নর্মালি উইন্টারে খেলা যায়, যেমন আইস স্কেটিং, ঠিক আছে, এই ধরনের খেলাগুলোকে কিন্তু লে লাদাখে করা হয়েছে, ঠিক আছে। এছাড়াও এর আরেকটা ছিল, তোমরা জানো যে এর দুটো পার্টে হয়, একটা হচ্ছে তোমাদের লে লাদাখে হয়েছে, যে সেকেন্ড পার্টটা সেটা তোমাদের JNKতে, জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়েছে, গুলমার্গে, ঠিক আছে। এটা দিয়েও নেক্সট প্রশ্ন আসতে পারে। তো গুলমার্গ জম্মু কাশ্মীর কিন্তু সেকেন্ড যে পার্ট সেটা তোমাদের কিন্তু হয়েছে, ঠিক আছে, এটা একবার মনে রেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা চলো নেক্সট পার্টটা, এর ওপর বেস করে মোটামুটি যা যা জানো একটুখানি গুগল করে তোমাদের বের করে নিতে হবে, এই খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের ওপর বেস করে, ঠিক আছে। আর আমি কালকে একটা তোমাদের বড় ভিডিও দেবো কারেন্ট অ্যাফেয়ার্সের, সেখানেও এই টাইপের প্রশ্ন আমি আরও রাখবো। ওকে, তো এই কোশ্চেন্সগুলো তোমাদের মোটামুটি আজকে দেখা গেছে, যা যা আমি স্টুডেন্টের কাছ থেকে জানা হয়েছে, ঠিক আছে, তোমরা একবার চেষ্টা করো। নেক্সট পরের কোশ্চেন্সে চলো, এটাও রিপিটেড কোশ্চেন্স। 58তম টাইগার রিজার্ভ হিসেবে কোনটা ঘোষণা হয়েছে? অ্যান্সার হবে তোমাদের মাধব টাইগার রিজার্ভ। এটা তোমাদের এমপিতে অবস্থান করছে, অর্থাৎ মধ্যপ্রদেশে। এবং মধ্যপ্রদেশের ক্ষেত্রে একটা জিনিস মাথা রাখবে, প্রচুর পরিমাণ টাইগার রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক কিন্তু এখন তোমাদের ট্রেন্ডিংয়ে আছে, কারণ কি এখন ওইগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে মধ্যপ্রদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মধ্যপ্রদেশের শিবপুরে কিন্তু এই টাইগার রিজার্ভটা পাওয়া যায়, ঠিক আছে। কোথায়? মধ্যপ্রদেশের শিবপুর গেল। আর মধ্যপ্রদেশে টোটাল 9টা এই টাইগার রিজার্ভ আছে, এটা হচ্ছে হায়েস্ট নাম্বার। ইন্ডিয়াতে যত স্টেট আছে তার মধ্যে এটা হচ্ছে হায়েস্ট নাম্বার, মধ্যপ্রদেশেরই আছে, যাতে 9টা তোমাদের কী করা হয়েছে, টাইগার রিজার্ভ আছে। এছাড়াও তোমরা জানো যে 107তম সেটা হচ্ছে সিমলিপালকে করা হয়েছে, এটা দিয়েও কয়েকদিন ধরে প্রশ্ন আসছে। সিমলিপাল যেটা উড়িষ্যায় অবস্থান করছে, কোথায় অবস্থান করছে? ওড়িশা, ঠিক আছে, ওড়িশায় অবস্থান করছে। সেখানে কিন্তু এটাকে কিন্তু ন্যাশনাল পার্ক এনপি বা ন্যাশনাল পার্ক, 107তম ন্যাশনাল পার্ক কোনটা? সিমলিপাল। কোথায় অবস্থান করছে? উড়িষ্যাতে অবস্থান করছে। উড়িষ্যার কোথায়? ময়ূরভঞ্জে অবস্থান করছে, ঠিক আছে, ময়ূরভঞ্জ। এগুলো দেখো তোমরা যদি এগুলো জাস্ট PDF আকারে পড়ো তাহলে মনে থাকবে না। কারেন্ট অ্যাফেয়ার্সকে একবার এইটা তো করলে, এবার তোমার চোখ বন্ধ করো, করে ভাবো যে কী কী আমি এই স্লাইডটা থেকে বুঝলাম যে 107তম ন্যাশনাল পার্ক কোথায়? ময়ূরভঞ্জে অবস্থান করছে, উড়িষ্যাতে। সেটার নাম কি? সিমলিপাল। ব্যাস হয়ে গেল। তারপরে 58তমটা কি? সেটা হচ্ছে টাইগার রিজার্ভ। কোথায়? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কোথায়? শিবপুরে। শিবপুরে হলো গেল। এটা কততম? এটা হচ্ছে তোমাদের 58তম। মধ্যপ্রদেশে কততম? 9তম। হায়েস্ট মধ্যপ্রদেশেই আছে। এরমভাবে একবার রিভিশন করে নিলে, কালকে সকালে উঠে চা খেতে খেতে একবার বলে নিলে, এরম করতে করতেই মুখস্থ হয়, ঠিক আছে। শুধুমাত্র PDF হাতে রাখলে কিন্তু হয় না। চলো নেক্সট তোমাদের বলছে যে
হু ওন দ্য মেন সিঙ্গলস টাইটেল অ্যাট ইটালিয়ান ওপেন 2025, ঠিক আছে, এটা অ্যান্সার হবে তোমাদের কার্লোস আলক্রাজ। ইনি কিন্তু জিতেছেন এবং ইনি একজন স্পেনের নাগরিক, ঠিক আছে, স্পেনের নাগরিক। এটা হচ্ছে তোমাদের পুরুষ। যদি বলা হয় ওম্যানকে, সেটা হচ্ছে পাউলিনি, ঠিক আছে। ওম্যান্স হচ্ছে পাউলিনি। তো লিখে দিচ্ছি জেসমিন পাউলিনি, ইনি ওম্যান্সে জিতেছেন, ঠিক আছে। এবং ইনি কোথাকার মানুষ? ইনি হচ্ছে ইতালির মানুষ। অ্যান্সার হবে তোমাদের এখানে, অ্যান্সার হবে কার্লোস আলকার্স। চলো দেখো, এটা তো আমাদের ট্রেন্ডিংয়ে ছিল জানো, অপারেশন সিন্দুর। কী নিয়ে হয়েছে? আমাদের যে পিওকেতে হামলা হয়েছে, সেই হামলার ওপরে বেস করেই কিন্তু আমাদের এখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছিল যে তোমাদের যে একটা গান ফায়ার হয়েছিল এবং তাতে যারা জম্মু কাশ্মীরে বেড়াতে গেছিলো সেই পিওকেতে কিন্তু আমাদের ইন্ডিয়ান যে পিওকে, তাতে কিন্তু প্রবলেম হয়েছে। তো পাকিস্তান অকুপাইড কাশ্মীরে কিন্তু একটা যে সেনাবাহিনীর, আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনীর যে ইনসার্টশান হয়েছিল এবং তারা কিন্তু ওখানকার যে টেরোরিস্ট তাদেরকে যে দমন করেছে তার নিরিখেই কিন্তু অপারেশন সিন্দুর। তো অ্যান্সার হবে কি তোমাদের পাক অকুপাইড কাশ্মীরেই কিন্তু এটা হয়েছে। হুইচ রিজিয়ন ওয়াজ অকুপাইড? অপারেশন সিন্দুর কোথায় হয়েছিল? পাক অকুপাইড কাশ্মীরে হয়েছিল, ঠিক আছে, পিওকেতে হয়েছিল। এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। চাইলে এটার উপর গুগল করে অপারেশন সিন্দুর বাই ইন্ডিয়া বলে চেক করো গুগলে এবং ওটাকে বাংলা ভার্সনে করে নাও, তাহলে বেটার পুরো খবরটা তোমরা পড়ে নিতে পারো যদি কারোর টুকিটাকি জিনিস ভুলে গিয়ে থাকো, কারণ এগুলো ট্রেন্ডিংয়ে ছিল, ন্যাশনাল নিউজ। চলো, জুলাই 2025-এ ডিআরডিও কোন ক্ষেপণাস্ত্রের 24 ঘন্টা নির্বিচ্ছিন্ন পর্যবেক্ষণ এবং উন্নয়নমূলক পরীক্ষা সম্পন্ন করেছে? অর্থাৎ 24 ঘন্টা ধরে এই ক্ষেপণাস্ত্রের কিন্তু পর্যবেক্ষণ চলেছে এবং হচ্ছে এক্সপেরিমেন্টাল যে প্রিপারেশন সেটা চলেছে। তো কোনটা অ্যান্সার হবে? প্রলয় উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ক্ষেপণাস্ত্রের নাম কি? সেটা হচ্ছে তোমাদের প্রলয়। গলায় আজকে একটু প্রবলেম আছে, একটু অসুবিধা হতে পারে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। প্রলয় উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো, 2026-এ যাদের রয়েছে হচ্ছে তোমাদের এএলপি এবং টেকনিশিয়ান, তার সাথে গ্রুপ ডি, ঠিক আছে। যারা ভাবছো তাদের জন্য এই ব্যাচ। অলরেডি যারা 2025-এ যারা ওল্ড ব্যাচে আছো তারা ওল্ড ব্যাচে থাকো, অসুবিধা কিছু নেই। কিন্তু যারা নিউ ব্যাচ নিতে চাইছো তাদের জন্য এই ব্যাচ। এটা তোমাদের সায়েন্স এবং ম্যাথ একসাথে আছে। এটা 799। এটা স্টার্ট হচ্ছে তোমাদের 5th জানুয়ারি থেকে। এটা অফিসিয়াল নিউজ আছে, তার আগেও হতে পারে কিন্তু এর পরে যাবে না ডেফিনেটলি, ঠিক আছে। গেল নেক্সট হচ্ছে এটা এখনও আমাদের যে অ্যাপ আছে তাতে লাইভ হয়নি, লাইভ হয়ে যাবে 2-1 দিনের মধ্যে লাইভ হবে, ঠিক আছে। আজকে লাইভ হওয়ার কথা ছিল, কিছু প্রিপারেশন বাকি আছে, আজকে লাইভ হয়নি, সম্ভবত কালকে সকালবেলার দিকে লাইভ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা ব্যাচে গিয়ে এটাকে কিনতে পারবে। তো আগে কিনতে হবে এবং তোমাদের 5th jan তোমাদের কিন্তু আছে, এটা ডিসকাউন্টে আছে, 799, প্রাইস বাড়তে পারে, তো এই তোমাদের আছে, ঠিক আছে। আমাদের যে এখন এক্সিস্টিং যে ম্যাথ কোর্স চলছে সেটাও আমাদের চলছে, কারণ সেখানেও কিছু চ্যাপ্টার বাকি আছে এবং তার এমসিকিউ পার্ট দেওয়া বাকি আছে, ঠিক আছে। মানে চ্যাপ্টার ওয়াইজ নয়, ওই চ্যাপ্টারগুলোর যে কোশ্চেন সেগুলো দেওয়া বাকি আছে, ঠিক আছে। তো সেটা আমাদের চলবে, যেমনটা আমরা জানুয়ারি মাসের মধ্যে খতম করে দেবো, দিয়ে তোমাদের জানুয়ারি থেকে এই নতুন কোর্সটা কিন্তু তোমাদের চালু হবে। এটা তো কী হবে, তোমাদের যে এই যে অ্যান্সার কিগুলো বেরোবে তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি, সেই অ্যান্সার কি বেসড কোশ্চেন্স আমরা ওখানে ইনক্লুড করবো, অর্থাৎ নিউ টাইপের কোশ্চেন্স ওখানে কিন্তু ইনক্লুড হবে, ঠিক আছে। মক টেস্ট আছে, এবারেও ছিল সেখানে সেরকম তোমাদের মক টেস্ট এবারেও থাকবে, ঠিক আছে। আর এই ব্যাচের মধ্যে তো কারেন্ট অ্যাফেয়ার্স নেই। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ফ্রিতে করানোর জন্য আমরা স্পেশাল একটা ভেঞ্চার তৈরি করছি, যাতে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ফ্রিতে করাবো, ঠিক আছে। যারা পেডে আনছো বা আনছেন, ঠিক আছে, তাদের কাছে তোমরা পড়ো, আর আমরা যেটা ফ্রিতে দিচ্ছি তোমরা দেখবে তার স্ট্যান্ডার্ডটা কোথায় যাবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট পরেরটাতে। শুধু সেখানে কোয়েশ্চেন অ্যান্সারিং থাকবে না কারেন্ট অ্যাফেয়ার্সের, যেমন তোমাদের ডিপে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, যেরকম ডেপথে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে সেই লেভেলের আমরাও ডেপথে যাব। ওকে, এটা ফ্রিতে থাকবে ইউটিউবে আপাতত। চলো নেক্সট কোশ্চেন বলেছে যে T20 ক্রিকেটের ইতিহাসে 62 বছর বয়সে, 1 মিনিট, হ্যাঁ 62 বছর বয়সে পেশাদার ম্যাচ খেলে সবথেকে বয়স্ক খেলোয়াড়ের নাম কি? অ্যান্সার হবে তোমাদেরকে অ্যান্ড্রু ব্রাউনলি, ঠিক আছে। অ্যান্ড্রু ব্রাউনলি, ইনি হচ্ছেন ফোকল্যান্ড আইল্যান্ডের মানুষ, ইনি খেলেছেন এবং T20 ক্রিকেটের ইতিহাসে 62 বছর বয়সে ইনি কিন্তু কী করেছেন, খেলেছেন এবং সবথেকে বয়স্ক খেলোয়াড়ের কিন্তু উপাধি উনি জিতেছেন। তো অ্যান্ড্রু ব্রাউনলি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট T20 সম্পর্কে আরও কিছু কোশ্চেন্স আছে, নেক্সট কালকে তোমাদের চেষ্টা করছি ও সব
এই যে আজকে যা যা হচ্ছে তার ডিটেল আরও কী কী কোশ্চেন আছে নেক্সট দিন কালকে তোমরা পেয়ে যাবে। আজকেই করার কথা ছিল, আজকে সময় পাইনি, তো কালকে তোমরা সকালে আসবে। হরিয়ানা সরকার রাজ্যে খড় পোড়ানোর প্রথা সম্পূর্ণ বন্ধ করার যে লক্ষ্যমাত্রা নিয়েছে কোন বছরের জন্য? অর্থাৎ খড় পোড়ানো যাবে না। খড় পোড়ালে প্রাকৃতিক দূষণ হয়, পরিবেশ দূষণ হয়। ধান কাটার পরে প্রচুর পরিমাণ খড় জমিতে কিন্তু পড়ে থাকে, দেখবে এরকমভাবে উল্খাগড়ার মতো পড়ে থাকে। এই যে শক্ত অংশকে পুড়িয়ে জমি পরিষ্কার করার একটা প্রথা আছে হরিয়ানাতে, এবং অনেক রাজ্যেই আছে, হরিয়ানাতে বেশি। তো সেটাকে আটকানোর জন্য কোন লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, কত বছর? অ্যান্সার হবে তোমাদের 2027। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেন সামিট, এটা ইম্পর্টেন্ট কিন্তু ভীষণভাবে, 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে, এটা অনুষ্ঠিত হয়েছে তোমাদের নিউ দিল্লিতে। ঠিক আছে, প্রগতি ময়দান আছে, সেই প্রগতি ময়দান নিউ দিল্লিতে তোমাদের এটা অনুষ্ঠিত হয়েছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? নিউ দিল্লি। পরের প্রশ্ন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এটাই অ্যান্সার হবে তোমাদের ICMR, এ কী করেছে? ডায়াবেটিস কিটস ডেভেলপ করেছে। ঠিক আছে, অ্যান্সার হবে তোমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এগুলো ছোটো ছোটো কারেন্ট অ্যাফেয়ার্স, বাট মামুলি নয়, কোশ্চেন্সে আসছে। নেক্সট কোশ্চেন্স, হুইচ কালবরি ক্লাস স্করপিয়ন ক্লাস সাবমেরিন ওয়াজ অফিসিয়ালি কমিশনড ইন্টু ইন্ডিয়ান নেভি ইন জানুয়ারি 2025? নতুন একটা কালবারি ক্লাস সাবমেরিনকে ইন্ডিয়ান নেভিতে নতুন করে কমিশন করানো হয়েছে, অর্থাৎ সেটার যাত্রা শুরু হলো, অর্থাৎ সেটা সার্ভিস দিতে থাকবে। সেটার নাম কি? এইটা তোমাদের অ্যান্সার বলেছে। ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে? INS ভাগশির। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো তো এই টোটাল প্রশ্ন তোমাদের আলোচনা করা হলো। নেক্সট আমি দেখব যে এটা তো তোমাদের ফার্স্ট শিফট এবং আরও কিছু প্রশ্ন সমেত আলোচনা করা হলো। নেক্সট আরও কিছু প্রশ্ন তোমাদের বাকি আছে সেকেন্ড শিফট থার্ড শিফটের ওপরে, যেগুলো আমাদের কাছে এখন আসছে রিসেন্ট। যেমন স্পোর্টস নিয়ে একটা কোশ্চেন এসেছিলো ইউথ অ্যাফেয়ার্সের ওপরে। ঠিক আছে, তো সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করব, যে কারণ এখানে আমি এই কটা প্রশ্নই ফ্রেম করতে পেরেছি, কারণ আমার স্লাইড এই কটা প্রশ্ন নিয়েই তৈরি আছে। আরও কিছু 5-6টা প্রশ্ন এসছে আমাদের হাতে, আমি দেখছি সেগুলোকে করে আবার তোমাদের আজকে রাত্রি না দেওয়া হয়, কালকে সকালে কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে, তার মধ্যে আমি ইনক্লুড করে দেবো। ওকে, থ্যাংক ইউ।